ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের অ্যাডমিশন জার্নিতে তোমাদের ভীতির জায়গা হলো এই হিসাব বিজ্ঞান। কিন্তু অ্যাডমিশন জার্নি শুরুতেই এই হিসাব বিজ্ঞানের জার্নিকে একেবারে ইজি এবং স্মুথ করে ফেলা যায় যদি তুমি প্রশ্ন ব্যাংক বিশ্লেষণের মাধ্যমে শুরু করতে পারো। কিন্তু এই প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ মানে শুধুমাত্র প্রশ্ন সলভ বা উত্তর পড়ে যাওয়া নয়, বরং প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে টপিকগুলো আইডেন্টিফাই করা এবং পাশাপাশি এই প্রশ্নের মাধ্যমে আগামী বছরের সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে সেগুলো যাচাই করা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 2024-25 শিক্ষাবর্ষ এবং 2023-24 শিক্ষাবর্ষের যাবতীয় এমসিকিউ এবং সিকিউ অ্যানালাইসিস করব, টপিক আইডেন্টিফাই করব এবং সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে সেগুলো দেখব। পাশাপাশি সলভগুলো এমনভাবে করব যেন খুব সহজেই তুমি আগামীর সম্ভাব্য প্রশ্নগুলো সলভ করতে পারো। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। হিসাব বিজ্ঞানের 2024-25 শিক্ষাবর্ষের এমসিকিউ দিয়ে প্রথমেই রয়েছে নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয় বলেছে, তাহলে যে ব্যয় সাধারণত কি হয়, পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, সেটাকে আমরা বলবো পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ স্থায়ী থাকে না, প্রতি মাসে প্রতি ক্ষণে প্রতি সময়ে স্থায়ী থাকে না, সেটাকে আমরা কি বলবো, পরিবর্তনশীল ব্যয়। এখন দেখো এই যে বীমা খরচ প্রত্যেক মাসে একই থাকে, বীমা খরচ, বীমা প্রিমিয়াম, বীমা সেলামি প্রত্যেক বছর কি থাকে, একই থাকে, অর্থাৎ এটা স্থায়ী খরচ। ব্যবস্থাপকের বেতন, বেতন প্রত্যেক মাসে ব্যবস্থাপকের বেতন তুমি সাধারণত পরিবর্তন করো না একটা নির্দিষ্ট সময়ের আগে, তাহলে প্রত্যেক মাসে তুমি যদি এই মাসে 50,000 টাকা বেতন দাও, আগামী মাসেও দিবা, এরকম বছর ব্যাপী চলতে থাকবে। তো এইটাকে আমরা কি বলতে পারি, স্থায়ী ব্যয়। প্রত্যক্ষ কাঁচামাল, দেখো কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস, এইটা যখন কোম্পানি ক্রয় করে তখন আজকে বাজারে যেটা কিনছে, ধরো প্রতি একক 10 টাকা করে কিনছে, কিন্তু কালকে দ্রব্যমূল্যের স্ফীতির কারণে ওটা 12 টাকা হয়ে যেতে পারে, বা মুদ্রা সংকোচনের ফলে সেটা 10 টাকা থেকে 9 টাকায় নেমে যেতে পারে। অর্থাৎ এই প্রত্যক্ষ কাঁচামাল কিন্তু একটা পরিবর্তনশীল ব্যয়। এরপর দেখো কলকবজার সরল রৈখিক অবচয়, তাহলে সরল রৈখিক অবচয় প্রত্যেক বছর একই থাকে, এই জন্য এই ব্যয়টা প্রত্যেক বছরে অবচয়ের পরিমাণ একই থাকে, এই জন্য এই ব্যয়টাও কি স্থায়ী ব্যয়। তাহলে এই তিনটাই কিন্তু আমাদের স্থায়ী ব্যয়, শুধুমাত্র প্রত্যক্ষ কাঁচামাল বাদে। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। তাহলে এই প্রশ্নটা কোথা থেকে আসলো, এই প্রশ্নটা আমাদের ব্যয় এবং ব্যয়ের শ্রেণী বিভাগ থেকে এসেছে। এরপরে দেখো, এরপরে দুইয়ে যদি যাই, দুইজন অংশীদারের মুনাফা বন্টনের অনুপাত, তাহলে অংশীদারি ব্যবসায় তোমরা বুঝতেই পারছো। এবং প্রশ্নে দেখো বলেছে কিন্তু নতুন অনুপাত নির্ণয়, নতুন অনুপাত নির্ণয়। এবং এখানে দেখো একজন অংশীদার নতুন আসছে, অর্থাৎ নতুন অনুপাত আমাদের নির্ণয় করতে বলতে পারে। আবারও সম্ভাব্য প্রশ্ন আমাদের কি হতে পারে এই অংশীদারি ব্যবসায় থেকে, একজন অংশীদার যদি চলে যায় তাহলে ত্যাগ অনুপাত বের করতে বলতে পারে। এটা যেমন নতুন অনুপাত চেয়েছে, সম্ভাব্য প্রশ্ন হতে পারে আমাদের ত্যাগ অনুপাত এই অংশীদারি ব্যবসা থেকে। তাহলে দুইটা বিষয় কিন্তু আমাদের এখানে গুরুত্বপূর্ণ, এভাবে প্রশ্ন বিশ্লেষণ করে দেখতে হবে। তারপর দেখো দুইজন অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাত ছিল কত, 2:1। তৃতীয় জনকে 1/5 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কি হবে। এটা করা সহজ যদি টেকনিক বলি তোমাদেরকে, ধরো দুইজন অংশীদার প্রথমে ছিল এ আর বি, ঠিক আছে, এ আর বি ছিল দুজন অংশীদার, নতুন আসলো সি। ওকে, এখন দেখো ওই যে 2:1 এটা ছিল পুরাতন অনুপাত। এখন আমাদের শুরুতে কাজ হচ্ছে এই দুইটা আমরা যোগ করে লিখবো, তাহলে 2 আর 1 কত হয়, 3। এরপরে দেখো এই যে নতুন যে অংশীদার আসলো তাকে 5/1 দেওয়া হয়েছে, 5/1 দিয়ে দেওয়া হয়েছে, তাহলে সি এর নিচে আমরা 1 লিখবো। এটা আমাদের এই যে নতুন অনুপাত বের করার একটা কৌশল। এখন তাহলে নতুন অনুপাত কিভাবে আমরা নির্ণয় করব, নতুন অনুপাতের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করব একটু যদি খেয়াল করো, দেখো নতুন অনুপাত, তাহলে দেখো এই যে সি যে নতুন আসার পর 1/5 অংশ পেলো, তাহলে এই 1 লিখলাম, এবং এই দুইটা যে যোগফল সেটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সি এর নতুন অনুপাতটা আমরা পেয়ে যাব। তাহলে সি এরটা আমরা পেয়ে গেলাম, আমাদের লাগবে এ আর বি এর নতুন অনুপাত। তাহলে দেখো এই যে 1/5 অংশ থেকে সি কে কিন্তু আমরা 1 অংশ দিয়ে দিয়েছি, এই যে 1/5, তাহলে 5 থেকে 1 অংশ আমাদের চলে গিয়েছে, তাহলে কত থাকে, 4 অংশ থাকে। কত অংশ থাকে, 4 অংশ থাকে, অর্থাৎ 5/1 আমরা সি কে দিয়েছি, 4 অংশ থাকে। এই 4কে একবার এ এর সাথে গুণ করবা, একবার কিসের সাথে গুণ করবা, এ এর সাথে, তাহলে এর সাথে গুণ করলে 4 দুগুণী 8। আবার এই 4কে একবার বি এর সাথে গুণ করবা, তাহলে বি এর সাথে গুণ করলে কত হয়, 4 একে 4। তাহলে আমাদের নতুন অনুপাত 8:4:3, নতুন অনুপাত কি 8:4:3। এভাবে আমরা খুব সহজেই কিন্তু নতুন অনুপাত বের করতে পারি। তাহলে অ্যান্সার আমাদের ডি, অ্যান্সার আমাদের কি, ডি। এরপরে 3-এ যাব, নিচের কোনটি পণ্যের খরচে অন্তর্ভুক্ত নয়, পণ্যের খরচে অন্তর্ভুক্ত নয়। তাহলে পণ্যের খরচে কি কি যায়, পণ্যের খরচের মধ্যে আমাদের মুখ্য ব্যয় যায়, কারখানা উপরিব্যয় যায়, অর্থাৎ উৎপাদনের আগ পর্যন্ত যা যা ব্যয় সবই হচ্ছে পণ্যের ব্যয়। তাহলে দেখো কারখানার ভাড়া, কারখানার
কারখানার ভাড়া, তাহলে কারখানা কি কাজে লাগে? কারখানা বা ফ্যাক্টরি, ফ্যাক্টরি সবসময় আমাদের কিসে লাগে? আমাদের সবসময় কারখানার ভাড়া হচ্ছে উৎপাদন কাজে লাগে। তাহলে এইটা আমাদের পণ্যের খরচের অন্তর্ভুক্ত। আমাদের কাছে নয় কোনটা সেটা চেয়েছে। সবসময় শেষে বহির্ভূত নয় এই কথাগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে বেশি থাকে, তোমরা এই কথাগুলো খেয়াল করার চেষ্টা করবা, নাহলে হুট করেই মনে হবে যে অন্তর্ভুক্ত, তখন কিন্তু তোমরা কি করবা, তখন ভুল প্রশ্ন দাগায় দেবা, কিন্তু পরে এটা খেয়াল আসে যে আসলে শেষে নয় বলেছিল। ওকে, এই বিষয়টা খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে। এরপর দেখো উৎপাদন সরঞ্জামের অবচয়। তাহলে সরঞ্জাম, যন্ত্রপাতি, মেশিনারি এগুলো উৎপাদনের সাথে, পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত, তাহলে এইটাও পণ্যের খরচের অন্তর্ভুক্ত। এরপরে দেখো প্রত্যক্ষ মজুরি। তাহলে প্রত্যক্ষ মজুরি কোনটা? পণ্যের উৎপাদনের সরাসরি যে শ্রম, সরাসরি যে শ্রমিকের মজুরি সেটাই প্রত্যক্ষ মজুরি, তাহলে এইটাও অন্তর্ভুক্ত। এরপর দেখো প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন। এই যে নির্বাহী কর্মকর্তা, ইনি কি? ইনি একজন প্রশাসনিক ব্যক্তি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রশাসনিক খরচ। এটা হচ্ছে আমাদের কি? প্রশাসনিক খরচ। তাহলে প্রশাসনিক খরচ পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, যেটা আমাদের কাছে চেয়েছে। তাহলে অ্যান্সার আমাদের ডি। এই প্রশ্নের অ্যান্সার কি? ডি। এরপরে 4-এ যাব। 4-এ বলতেছে ডিসেম্বর 31, 2022 তারিখে আদিব লিমিটেডের চলতি সম্পদ 1,20,000 টাকা, চলতি মূলধন রয়েছে 30,000 টাকা। ওই তারিখে তড়িৎ অনুপাত 0.35:1 হলে তড়িৎ সম্পদ কত? তাহলে আমাদের তড়িৎ সম্পদ চেয়েছে। এখন এই প্রশ্নে তড়িৎ সম্পদ চেয়েছে, তড়িৎ অনুপাত দেওয়া আছে, তাই না? তাহলে দেখো আমরা যদি এইভাবে করতে চাই, এই যে তড়িৎ সম্পদ হচ্ছে 0.35 ডিভাইডেড বাই 1, উপরে কি? উপরে হচ্ছে আমাদের তড়িৎ সম্পদ যেটা চেয়েছে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে তড়িৎ সম্পদ লিখলাম। এখন তড়িৎ দায় কি আমরা জানি? তড়িৎ দায় জানি না, তাহলে এই প্রশ্নে পরোক্ষভাবে তড়িৎ দায় দেওয়া আছে। এখন তড়িৎ দায় আমরা কিভাবে বের করব? দেখো চলতি সম্পদ এবং চলতি মূলধন দেওয়া আছে, তাই না? চলতি সম্পদ এবং চলতি মূলধন যদি দেওয়া থাকে, তাহলে আমাদের চলতি মূলধনের সূত্র কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস কি? চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায় ইকুয়াল টু কি? চলতি মূলধন। চলতি মূলধন। তাহলে দেখো চলতি সম্পদ কত দেওয়া আছে? চলতি সম্পদ 1,20,000 আছে, আমি সংক্ষেপে 3টা শূন্য বাদ দিয়ে 120 লিখছি। চলতি দায় দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে চলতি দায় হচ্ছে কোশ্চেন মার্ক। চলতি মূলধন দেওয়া আছে 30,000, চলতি মূলধনকে আমি 30 লিখলাম। এরপরে দেখো এই কোশ্চেন মার্ক ওই পাশে যদি আমি নিয়ে যাই, তাহলে কি হবে? এটা প্লাস হয়ে যাবে 120, এবং এই 30 এই পাশে আসলে মাইনাস হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে? কোশ্চেন মার্ক ইকুয়াল টু হচ্ছে আমাদের 90। কোশ্চেন মার্ক ইকুয়াল টু 90। আমি 3টা শূন্য বাদ দিয়ে নিয়েছিলাম, 3টা শূন্য অ্যাড করতেছি, তাহলে কোশ্চেন মার্ক হচ্ছে আমাদের চলতি দায়। চলতি দায় হচ্ছে আমাদের 90,000 টাকা। চলতি দায় আমাদের কি? 90,000 টাকা। এখন তোমাকে দেখতে হবে এই প্রশ্নে কোথাও ব্যাংক জমা অতিরিক্ত আছে কিনা। আমরা কি বের করতে চাচ্ছি? আমরা চাচ্ছি এখানে তড়িৎ দায় বের করতে। কি বের করতে চাচ্ছি? তড়িৎ দায় বের করতে চাচ্ছি। তাহলে এই তড়িৎ দায় বের করতে গেলে আমাকে চলতি দায় থেকে ব্যাংক জমা অতিরিক্ত বাদ দিতে হবে। দেখো এই প্রশ্নে কোথাও ব্যাংক জমা অতিরিক্ত নাই, তাহলে আমরা ধরে নিতে পারি এটাই চলতি দায়, এটা চলতি দায়, আবার এটাই কি? এটাই হচ্ছে তড়িৎ দায়। এটাই কি? তড়িৎ দায়। এখন বলতে পারো ভাই এখানে চলতি সম্পদকে কেন আমরা তড়িৎ সম্পদ বলতে পারি না? পারতা যদি প্রশ্নে তোমাকে তড়িৎ সম্পদ বের করতে না বলতো এবং অনুপাত না দেওয়া থাকতো, এবং যেহেতু প্রশ্নে কোথাও অগ্রিম খরচাবলী নাই, তাহলে তুমি এইটাকে কি বলতে পারতা? তড়িৎ সম্পদ বলতে পারতা। কিন্তু প্রশ্নে তো অনুপাত দিয়ে দিয়েছে এবং তোমার কাছে তড়িৎ সম্পদ জানতে চেয়েছে, এই জন্য এই চলতি সম্পদকে তুমি তড়িৎ সম্পদ বলতে পারছো না। তাহলে আমরা তড়িৎ দায় কিন্তু এই চলতি দায়কেই বলতে পারি। তাহলে আমরা এই যে তড়িৎ দায়ের যে অংশটা, এখানে কি লিখতে পারি? 90,000 লিখতে পারি। এখানে কি লিখতে পারি? 90,000 লিখতে পারি। এখন আড়াআড়ি গুণ করো, দেখো আমাদের কোশ্চেন মার্ক হচ্ছে তড়িৎ সম্পদ, তাহলে তড়িৎ সম্পদ ইকুয়াল টু কি হবে? 90,000 গুণ কি হবে? 0.35। এরপরে আমরা কোশ্চেন মার্ক ইকুয়াল টু কি লিখতে পারি? 90,000, যেহেতু তোমরা অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, এই 0.35কে আমরা কিভাবে লিখতে পারি? এই যে 0.35কে উপরে 35 লিখো, দশমিকের জন্য 51, দশমিকের পরে 2টা অঙ্ক আছে, 2টা শূন্য দাও। ওকে, এখন দেখো এই 2টা শূন্য যদি কাটাকাটি করো, তাহলে 35কে তোমরা যদি 9 দিয়ে গুণ করো, তাহলে 5 নং 45-এর 5 হাতে 4, 3 নং 27 আর 4 31, আর কয়টা শূন্য আছে? 2টা শূন্য বসিয়ে দাও। 31,500 টাকা হচ্ছে আমাদের তড়িৎ সম্পদ। 31,500 টাকা কি আমাদের তড়িৎ সম্পদ। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আগাতে হবে, কিভাবে কোন প্রসেসে যেতে হবে, এটা আইডেন্টিফাই করতে হবে। এই প্রশ্ন কোথা থেকে এসেছে? আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ থেকে এসেছে। ওকে, 5-এ যাব। কাদের জন্য আর্থিক বিবরণী প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়? তাহলে আর্থিক বিবরণী মূলত
বাহ্যিক যারা ব্যবহারকারী আছে, যারা বহিস্থ ব্যবহারকারী আছে, তাদের জন্য করা হয়। যারা কোম্পানির কি সরকার যেমন বহিস্থ ব্যবহারকারী, শেয়ার হোল্ডার যেমন বহিস্থ ব্যবহারকারী, আয়কর কর্তৃপক্ষ যেমন বহিস্থ ব্যবহারকারী, এদের জন্য মূলত আর্থিক বিবরণী তৈরি করা হয়। আর যারা অভ্যন্তরীণ ব্যবহারকারী আছে, ব্যবস্থাপক, পরিচালক, তাদের জন্য কি করা হয়? তাদের জন্য মূলত আমাদের অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান জড়িত, সেগুলো করা হয়। তাহলে আর্থিক বিবরণী কাদের জন্য করা হয়? প্রাথমিকভাবে বা প্রধানত বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারীদের জন্য করা হয়। তাহলে এই প্রশ্ন এসেছে আমাদের আর্থিক বিবরণী থেকে। তাহলে আর্থিক বিবরণীতে কোন টাইপের প্রশ্ন আসে? আর্থিক বিবরণী থেকে অ্যাডমিশনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএমএটেড অ্যাডমিশনে কঠিন কোনো প্রশ্ন আসে না। তোমাদের যেটা এইচএসসিতে সবচেয়ে বড় আতঙ্কের জায়গা ছিল হিসাব বিজ্ঞানে, সেই জায়গা থেকে সহজ প্রশ্ন আছে। তোমরা যদি একটু ব্যাখ্যা করো প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা ইয়ারের প্রশ্নের ক্ষেত্রে, দেখবা আর্থিক বিবরণী থেকে সবচেয়ে সহজ প্রশ্ন এসেছে। তাহলে এরপর দেখো 6 আসো। 6 হচ্ছে নিচের কোন কোন হিসাবটির সমাপনী জাবেদা এবং খতিয়ান করার পর ব্যালেন্স শূন্য হয়ে যাবে বা শূন্য ব্যালেন্স হবে। তাহলে শূন্য ব্যালেন্স হয় কখন? যখন আমরা সেই হিসাবকে বন্ধ করে দিই। তাহলে আমরা কোন কোন হিসাবকে বন্ধ করে দিই? সমাপনী জাবেদার মাধ্যমে। এই প্রশ্ন এসেছে সমাপনী জাবেদা থেকে। তাহলে সমাপনী জাবেদার ক্ষেত্রে আমরা নামিক হিসাব বন্ধ করে দিই। কোন হিসাব বন্ধ করি? প্রথমত নামিক হিসাব বন্ধ করি। নামিক হিসাব বন্ধ করি। এখন এই নামিক হিসাবের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে আয় সমূহ আর একটা হচ্ছে ব্যয় জাতীয় হিসাব, আয় বা ব্যয় সমূহ। এবং পাশাপাশি আমরা আরো হিসাব বন্ধ করি, সেটা হচ্ছে উত্তোলন, যেটা মালিকানা সত্ত্বের বিপরীত, উত্তোলন এবং যৌথ মূলধনের ক্ষেত্রে লভ্যাংশ হিসাব। তাহলে এইগুলো হচ্ছে আমরা বন্ধ করে দিই। তাহলে আয়, ব্যয়, উত্তোলন, লভ্যাংশ, এই 4টা হিসাব আমরা সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করে দিই। তাহলে এইখানে দেখো কি কি বলছে। এখানে কোনটার ব্যালেন্স শূন্য হবে? এই 4টার মধ্যে যদি কোনো একটা থাকে সেটার ব্যালেন্স শূন্য হবে। এখন দেখো এই যে পরিষেবা আয় মানে সেবা আয়। তাহলে সেবা আয় হচ্ছে আমাদের একটা নামিক হিসাব। তাহলে নামিক হিসাবের ব্যালেন্স শূন্য হবে। প্রথমেই উত্তর পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের এ। এরপর দেখো সরবরাহ মানে সাপ্লাইজ একটা চলতি সম্পদ কখনোই সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ হয় না। আগাম প্রদত্ত বীমা, এটা একটা সম্পদ। সঞ্চিত অবচয় সরঞ্জাম, তাহলে অবচয় সরঞ্জামের সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় সরঞ্জামের সেটা কি? বিপরীত সম্পত্তিও বন্ধ করা হয় না। তাহলে এই 3টার কোনোটাই অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে আমাদের এ। এরপরে তাহলে এই প্রশ্ন কোথা থেকে আসলো? এই প্রশ্ন আমাদের সমাপনী জাবেদা থেকে আসছে। তাহলে সমাপনী জাবেদা থেকে এবার পরিষেবা আয় বলেছে, কোনো সময় বিক্রয় বলতে পারে, কোনো সময় যে কোনো ধরনের খরচের নাম দিয়ে দিতে পারে। এগুলোই আমাদের সম্ভাব্য প্রশ্ন এবং বলতে পারে কোনটার ব্যালেন্স শূন্য হবে। ওকে, এরপরে 7-এ যাই। 7-এ বলতেছে যে নিম্নের কোন লেনদেনের ফলে হিসাব সমীকরণে একটি দায় কমবে আর একটি দায় বাড়বে। তাহলে ধারে সেবা প্রদানের ফলে কি হয়? ধারে সেবা প্রদানের ফলে আমাদের কি হয়? দেনাদার বৃদ্ধি পায় বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় এবং সেবা আয় হিসাব ক্রেডিট হয়। তাহলে এইটার ফলে আমাদের কি হচ্ছে? আয় এবং কি হচ্ছে আমাদের এ প্লাস হচ্ছে, এবং কি ওই প্লাস। তাহলে এটার ফলে আমাদের একটি দায় বাড়ছেও না, একটি দায় কমছে না। পাওনাদারকে চেকের মাধ্যমে প্রদান, তাহলে এইটার ক্ষেত্রে কি হচ্ছে? দেখো চেকের মাধ্যমে প্রদান করলে আমাদের এল মাইনাস হচ্ছে, প্রদেয় হিসাব ডেবিট এবং সম্পদ কমে যাচ্ছে, এ মাইনাস হচ্ছে। এবার দেখো দেনাদারের চেক প্রত্যাখ্যান যদি হয় তাহলে আমাদের কি হয়? একটা সম্পদ বৃদ্ধি পায়, অর্থাৎ দেনাদার প্লাস হয় এবং চেক প্রত্যাখ্যানের ফলে ব্যাংক কমে যায়, অর্থাৎ এ মাইনাস হয়। তাহলে এইটার সাথেও মিলতেছে না। পাওনাদারের বিলে স্বীকৃতি প্রদান, তাহলে আগে পাওনাদার ছিল, এখন প্রদেয় বিল হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি হয়? পাওনাদার ডেবিট হয়ে যায়। এটার ক্ষেত্রে আমাদের কি হয়? পাওনাদার ডেবিট হয়, ফলে এল মাইনাস হয়। আবার প্রদেয় বিল ক্রেডিট হয়, কি হয়? প্রদেয় বিল ক্রেডিট, এটার ফলে এল প্লাস হয়। তাহলে একটা দায় কমছে এবং একটা দায় বাড়ছে কিন্তু অপশন ডি এর কারণে। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। আমাদের অ্যান্সার কি হবে? ডি হবে। এরপরে যদি সমাপনী মজুত পণ্য কম দেখানো হয়, নিট লাভে এর প্রভাব কি? সমাপনী মজুত পণ্য যদি কম দেখানো হয়। আচ্ছা, আগের প্রশ্নটা কোথা থেকে এসেছে? হিসাব সমীকরণ এবং লেনদেন বিশ্লেষণ থেকে। তাহলে হিসাব সমীকরণ এবং লেনদেন বিশ্লেষণ থেকে আমাদের যে কোনো লেনদেনের প্রভাব নির্ণয় করতে বলতে পারে। এরপরে 8-এ যদি যাই, যদি সমাপনী মজুত পণ্য কম দেখানো হয়, নিট লাভের প্রভাব কি? তাহলে আর্থিক বিবরণী থেকে আবারও প্রশ্ন এসেছে, আর্থিক বিবরণীর বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ থেকে। তাহলে সমাপনী মজুত পণ্য কম দেখানো হলে তাহলে সমাপনী মজুত পণ্য আমরা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিই। এই সমাপনী মজুত যদি আমরা কম দেখাই
তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কি হবে? বেশি হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি হবে? বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে। সমাপনী মজুত পণ্য কম দেখালে বেশি হবে। বেশি হবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলে মোট লাভ কমে যাবে, নিট লাভ কমে যাবে। আমাদেরকে নিট লাভের উপর প্রভাব দেখাতে বলেছে, তাহলে নিট লাভ কমে যাবে। নিট লাভ অতিরিক্ত দেখানোর কোনো সুযোগ নেই, নিট লাভ কম দেখানো হবে, নিট লাভ কম দেখানো হবে। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তাহলে নিট লাভ কম দেখানো হবে, নিট লাভ কম দেখানো হবে, মোট লাভ কম দেখানো হবে, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদেরকে নিট লাভের উপর প্রভাব বলছে, তাহলে আমরা নিট লাভ কম দেখানো হবে, এটাই অ্যান্সার নিচ্ছি। তাহলে এই প্রশ্ন এসেছে আমাদের আর্থিক বিবরণী থেকে। এরপরে 9 আসো প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ এবং বিক্রিত পণ্যের ব্যয় তিনটা দেওয়া আছে যথাক্রমে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করো। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করতে পারি? দেখো, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় আমরা সমাপনী মজুদ কি করছি? বিয়োগ করছি। প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ, এটাই তো বিক্রিত পণ্যের ব্যয়। কিন্তু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ে সমাপনী মজুদ বিয়োগ হয় না। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে দেখো, এই যে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে শেষে আছে 70,000 টাকা। তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যদি সমাপনী মজুদ, এই যে সমাপনী মজুদ, এটা যদি যোগ করি তাহলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়ে যাব। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 70,000, কত আছে? 70,000। এইটার সাথে জাস্ট সমাপনী মজুদ, জাস্ট কি করব? সমাপনী মজুদটা যোগ করব। সমাপনী মজুদ কত? দেখো, সমাপনী মজুদ দ্বিতীয় অংশে আছে, অর্থাৎ 30,000 টাকা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 30,000 টাকা আমরা যোগ করে ফেলি। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে 1 লক্ষ টাকা। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কি? 1 লক্ষ টাকা। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমাদের 1 লক্ষ টাকা। তাহলে এটাও কিন্তু আর্থিক বিবরণী থেকে একটা অঙ্ক, আর্থিক বিবরণীর অংশ থেকে, বা তোমরা বলতে পারো উৎপাদন ব্যয়ের মধ্যেও নিয়ে যেতে পারো এটাকে। তাহলে আর্থিক বিবরণী থেকে দেখো কোন ধরনের প্রশ্ন আসতেছে। বারবারই বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ বা মোট লাভের যে অংশ, সেখান থেকে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তাহলে 1 লক্ষ টাকা আমাদের অ্যান্সার। এরপরে দেখো, নিচের কোনটি কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বত্বের অংশ নয়? স্বত্বের অংশ নয় বলেছে। তাহলে শেয়ার হোল্ডারদের স্বত্বের অংশ, তাহলে এইটা আমাদের যৌথ মূলধনী কোম্পানির যে মূলধন, যৌথ মূলধনী কোম্পানির যে মূলধন বা শেয়ার ইস্যুর যে অধ্যায়, সেখান থেকে বলতে পারো, অথবা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর অংশ বলতে পারো। তাহলে দেখো, এই যে সংরক্ষিত মুনাফা, সংরক্ষিত মুনাফা শেয়ার হোল্ডারদের লভ্যাংশের অংশ, অর্থাৎ এইখান থেকে নিট লাভ হলে এই তহবিলে স্থানান্তর করা হয়। তাহলে দেখো, সাধারণ সঞ্চিতি, এটাও মুনাফার একটা অংশ। মূলধন সঞ্চিতি, এই তিনটাই হচ্ছে আমাদের কি? এই তিনটাই হচ্ছে কি? আমাদের মুনাফা থেকে স্থানান্তর করে আমরা যে তহবিল গঠন করি সেখানে, বা মালিকানা সত্ত্বের অংশ। কিন্তু এই যে শেয়ারে বিনিয়োগ, শেয়ারে বিনিয়োগ হচ্ছে কোম্পানির জন্য একটা সম্পদ। কোম্পানির জন্য কি? সম্পদ। তাহলে এই সম্পদ, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে যাবে। তাহলে এটা মালিকানা সত্ত্বের অংশ নয়। তাহলে মালিকানা সত্ত্বের অংশ নয় হচ্ছে আমাদের অপশন ডি। এরপরে, একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না। মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না যখন কোম্পানি লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানি লভ্যাংশ ঘোষণা করলে কি হয়? আমাদের প্রদেয় হিসাব, প্রদেয় লভ্যাংশ ক্রেডিট হয় এবং পাশাপাশি ঘোষণাকৃত লভ্যাংশ ডেবিট হয়। তার মানে মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়। কোম্পানি শেয়ার ইস্যু করে, শেয়ার ইস্যু করলে কোম্পানির মূলধন বৃদ্ধি পায়। শেয়ার ইস্যু করলে কি হয়? মূলধন বৃদ্ধি পায়, অর্থাৎ মালিকানা সত্ত্ব কি হয়? হ্রাস বৃদ্ধি ঘটে। কোম্পানি রাইট শেয়ার ইস্যু করলে, রাইট শেয়ার মানে বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে কি করা? শেয়ার বিক্রি করা। তাহলে এই ক্ষেত্রেও কি হয়? মূলধনের পরিমাণ বাড়ে। কিন্তু কোম্পানির পরিচালকদের কাছে ঋণ, তাহলে পরিচালকদের কাছে ঋণ যদি দেয়, কোম্পানি পরিচালকদের যদি ঋণ দেয়, তাহলে সেটা হচ্ছে একটা সম্পদ। সেটা হচ্ছে কি? একটা সম্পদে বিনিয়োগ, সম্পদে বিনিয়োগ, সম্পদে বিনিয়োগ। তাহলে এইটার ক্ষেত্রে সম্পদে বিনিয়োগ, এটার ক্ষেত্রে জাবেদা কি? দেখো, এটার ক্ষেত্রে জাবেদা কি হবে? সম্পদে বিনিয়োগের জাবেদা কি হবে? তাহলে তোমার একটা সম্পদ, সেটা হচ্ছে ডেবিট, যেটা হচ্ছে তোমার প্রদত্ত ঋণ হিসাব, কি হবে? প্রদত্ত ঋণ, প্রদত্ত ঋণ হিসাব ডেবিট। এবং পাশাপাশি, পাশাপাশি তুমি কি দিচ্ছ? তো যে ব্যাংকের মাধ্যমে দাও, বা ব্যাংক হিসাবেই আমরা দিই, ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট, ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে দেখো, একটা সম্পদ বাড়তেছে, একটা সম্পদ কমতেছে। তাহলে এটাই হচ্ছে কি? আমাদের মালিকানা সত্ত্বে কোনো প্রভাব নেই, বা মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন ঘটায় না। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। এই প্রশ্নের অ্যান্সার কি? ডি। এরপরে 12তে যাই। 13ই জুন তারিখে 2/10 নিট 30 শর্তে 750 টাকার বাকিতে বিক্রয় করা হয়। 16ই জুন তারিখে 50 টাকার পণ্য বিক্রয় ফেরত আসলো। অর্থাৎ আমাদের নিট বিক্রয় কত? আমাদের নিট বিক্রয় হচ্ছে, নিট বিক্রয় হচ্ছে 750 মাইনাস 50 টাকা, অর্থাৎ 700 টাকা, 700 টাকা।
এখন দেখো 23 জুন তারিখে সম্পূর্ণ অর্থ পাওয়া গেলে প্রাপ্ত অর্থের পরিমাণ কত। তাহলে তোমাকে বলেছে 10 দিনের মধ্যে অর্থ পরিশোধ করলে তুমি 2% বাট্টা পাবা। তাহলে দেখো এই যে 13 তারিখ কিনছো, 13 তারিখ বাদ এরপরে 10 দিন হচ্ছে 23 তারিখ পর্যন্ত যায়, আর 23 তারিখে তুমি পাচ্ছ, অর্থাৎ 2% বাট্টা তোমাকে দিতে হবে। তাহলে এই যে 2% বাট্টা প্রদান করতেছো বা ছাড় দিচ্ছ, এই 2% বাট্টা 700-র উপরে কত হয়, 700 গুণ 2%, অর্থাৎ 2/100। তাহলে 2টা শূন্য কাটো, 7 দুগুণে 14 টাকা। 14 টাকা হচ্ছে আমাদের নগদ বাট্টা। এই 14 টাকা কি, এই 14 টাকা হচ্ছে আমাদের নগদ বাট্টা, নগদ বাট্টা বা প্রদত্ত বাট্টা। তাহলে এই নগদ বাট্টা আমাদেরকে বাদ দিতে হবে। নির্বিক্রয় কত, 700, সেখান থেকে 14 যদি মাইনাস করো, 700 মাইনাস 14 টাকা, তাহলে কত হয়, 686 টাকা হচ্ছে তুমি কি করবা, 686 টাকা হচ্ছে প্রাপ্ত হবে। ওই যে যার কাছে বিক্রি করছিল সে তোমাকে 686 টাকা প্রদান করবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। এই প্রশ্নের অ্যান্সার কি, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের সি। তাহলে অ্যান্সার হচ্ছে সি। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 12টি এমসিকিউ কিন্তু সলভ করলাম 2024-25 শিক্ষাবর্ষের। এখন এই 2024-25 শিক্ষাবর্ষের যে মূল যে পরীক্ষা, যেটা প্রকৃত পরীক্ষা, সেটা কিন্তু 2বার হয়েছিল। এমসিকিউ এর পরীক্ষা 2বার হয়েছিল। তাহলে প্রথমবারের যে এমসিকিউ, সেই 12টা এমসিকিউ কোন কোন টপিক থেকে এসেছে তোমরা যদি একটু দেখে নাও এক নজরে। আমি ইতোমধ্যে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ পড়ার সময় বলেছি কোন কোন টপিক থেকে এসেছে এবং আগামীতে বা সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে, প্রত্যেকটা এমসিকিউ সলভ করার পাশাপাশি বলে দিয়েছি। এবং তোমাদেরকে মাত্রই বলছিলাম যে 2024-25 শিক্ষাবর্ষে এমসিকিউ পরীক্ষা 2বার হয়েছে। এই যে প্রথম যে বাতিলকৃত যে এমসিকিউ পরীক্ষা, এইখানে হিসাব বিজ্ঞানে একটা সেটের প্রশ্নে 4বার একই প্রশ্ন ছিল, অর্থাৎ 8টা প্রশ্ন একই হয়ে গিয়েছিল। এই জন্য এই প্রশ্নটা বাতিল করে দেওয়া হয়েছিল একটা সেটের কারণে। এবং পরবর্তীতে এই সেটটার পরীক্ষা হয়, অর্থাৎ এই এমসিকিউ এর আবার পরীক্ষা হয়। এবং এতক্ষণ ধরে তোমরা যেটা সলভ করলে সেটা হচ্ছে আমাদের 2024-25 শিক্ষাবর্ষের দ্বিতীয় যে এমসিকিউ পরীক্ষা সেইটা। এখন আমরা বাতিলকৃত যে এমসিকিউ ওইটা একটু দেখবো, ওইটাও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বিশ্লেষণ করে দেখা, যে যদি একটা সেটে সমস্যা না হতো তাহলে তোমাদের এই পরীক্ষা মানে 2024-25 শিক্ষাবর্ষে এই প্রশ্নই মূল প্রশ্ন ধরা হতো। যেহেতু এটা বাতিল হয়েছে, এটাও আমরা একটু সলভ করবো। ওকে, এই পরীক্ষাটা 2বার হয়েছিল এবং পরের প্রশ্নটা আমরা সলভ করে ফেলেছি, বাতিলকৃতটা এখন সলভ করব। রিটেন কিন্তু একবার হয়েছিল এবং বাতিলকৃত প্রশ্ন এমসিকিউ পরীক্ষা 2বার হয়েছিল। তাহলে আমরা বাতিলকৃত এমসিকিউ গুলো একটু দেখে নিই 2024-25 শিক্ষাবর্ষের। একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য 60,000 টাকা, এর ব্যবহারিক জীবনকাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ব্যবহার করলে অষ্টম বর্ষে অবচয়ের পরিমাণ কত হবে। তাহলে এই প্রশ্ন এসেছে আমাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব থেকে। এখানে বর্ষ সংখ্যার সমষ্টি বলছে, তোমাকে কখনো সরলরৈখিক বলবে, কখনো ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলবে, কখনো উৎপাদন একক বলবে, কখনো এই বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। তাহলে 4টা পদ্ধতি আমাদেরকে করতে হবে। তাহলে অষ্টম বছরের অবচয় আমরা কিভাবে বের করতে পারি, অবচয়ের ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য দিতে হবে। দিতে হবে ক্রয় মূল্য, এই যে বর্ষ সংখ্যার সমষ্টিতে কি করতে হয়, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য এইটা দিবা ইনটু, এটার সাথে ইনটু হবে কি, উপরে হচ্ছে n মাইনাস টি প্লাস 1 আর নিচে হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n প্লাস 1 বাই 2। এখন এখানে টি কি, টি হচ্ছে আমাদের এই যে অষ্টম বছর, টি হচ্ছে অষ্টম বছর। n কি, এইটার আয়ুষ্কাল বা জীবনকাল হচ্ছে আমাদের n, তাহলে জীবনকাল হচ্ছে n হচ্ছে 10 বছর। বাকি সব দেওয়া আছে, ক্রয় মূল্য 60,000, ভগ্নাবশেষ মূল্য 5,000। তাহলে আমরা করা শুরু করি। দেখো এই যে 60,000 মাইনাস ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 5,000 ইন্টু n মাইনাস টি প্লাস 1। দেখো n মাইনাস টি প্লাস 1 কত হয়, আমরা যদি এই পাশে করে আনি, n হচ্ছে 10 মাইনাস টি হচ্ছে 8 যোগ 1, তাহলে এটা হচ্ছে আমাদের 3। তাহলে উপরের অংশে আমরা পেলাম 3। আর এই যে n ইন্টু n প্লাস 1/2, এটার ক্ষেত্রে আমি সবসময় বলি দুইটা জিনিস মনে রাখবা, n ইন্টু n প্লাস n যদি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n যদি 10 হয় তাহলে সবসময় 55 হবে। n যদি কত হয় 10, তাহলে এখানে করো তোমরা 10 যোগ 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখানে 11 গুণ 10 হচ্ছে আমাদের 110 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হচ্ছে 55। তোমাদেরকে আমি সবসময় একটা কথা বলি এই টাইপের, যে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে n ইন্টু n প্লাস 1/2 এর ক্ষেত্রে দুইটা মান মনে রাখবা, একটা হচ্ছে 10 বছরেরটা 55 আর 5 বছরেরটা 15। এইটা সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তাহলে তোমরা দ্রুত করতে পারবা। এই যে উপরেরটা তো সরাসরি তোমরা মুখে ক্যালকুলেশন করতে পারো, কিন্তু ওই যে n ইন্টু n প্লাস 1 10 বছরের ক্ষেত্রে 55, 5 বছরের ক্ষেত্রে 15, এটা মনে রাখবা। তাহলে এটা হচ্ছে 55। ওকে, তাহলে এখন ক্যালকুলেশন করো, 60 থেকে 5,000 বাদ দিলে 55,000, কত হাজার,
55,000, আর এখানে কত আসছে 3/55। এখন দেখো এই যে 55 কাটলো 3,000 টাকা, কত টাকা 3,000, 1,000 গুণ 3 হচ্ছে আমাদের 3,000 টাকা। তাহলে 3,000 টাকা হচ্ছে অষ্টম বছরের অবচয়, 3,000 টাকা হচ্ছে আমাদের অষ্টম বছরের অবচয়, তাহলে অ্যান্সার হচ্ছে বি। এরপরে দেখো মুদ্রাস্ফীতিকালে কোন মজুত পণ্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয় সৃষ্টি করবে? এই প্রশ্নটা 2025-26 শিক্ষাবর্ষে আবারও এসেছে, মানে 2024-25 এই প্রশ্নটা যেটা হুবহু সেম প্রশ্ন আমরা 2025-26 শিক্ষাবর্ষে দেখেছি। তাহলে দেখো মুদ্রাস্ফীতিকালে অর্থাৎ দাম বাড়তে থাকে, অর্থাৎ ধরো আজকে 10 টাকায় কিনতেছে পণ্য, কালকে 12 টাকায়, তারপরের দিন 15 টাকায় এবং বিক্রিও করতেছে বেশি দামে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লিফো ব্যবহার করি তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, লিফো ব্যবহার করলে কি হয়, বিক্রিত পণ্যের ব্যয় বেশি হয়, এবং বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি হয় তাহলে আমাদের নিট লাভ কম হয়, এবং নিট লাভ কম হলে আমাদেরকে আয়কর কম দিতে হয়, কি করতে হয়, কম দিতে হয়। তাহলে আয়কর কোনটা কম সৃষ্টি করবে? লিফো পদ্ধতি। এখন দেখো এখানে লিফো পদ্ধতি কোথায় আছে, বিতে আছে, শেষে আসলে আগে যায় পদ্ধতি, তাহলে এটা হচ্ছে আমাদের লিফো। তাহলে লিফো পদ্ধতি হচ্ছে মুদ্রাস্ফীতিকালে কম আয়কর সৃষ্টি করবে, সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে। এরপর দেখো তাহলে এটা আমাদের মজুত পণ্য হিসাব রক্ষণের পদ্ধতি। এখন বলতে পারে যে বেশি আয়কর সৃষ্টি করবে কোনটা, তখন হবে ফিফো। ওকে, মুদ্রাস্ফীতিকালে মুদ্রা সংকোচন থেকে প্রশ্ন আসতে পারে, তখন উল্টে যাবে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। 3-এ আসো, একটি ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমা আমানতগুলি, পথে জমা আমানত মানে কি? পথে জমা আমানত মানে ডিপোজিট ইন ট্রানজিট। পথে জমা আমানত মানে কি? ডিপোজিট ইন ট্রানজিট। তাহলে এই যে পরিবহনাধীন আমানত, ডিপোজিট ইন ট্রানজিট, অর্থাৎ তুমি জমা দিতে পাঠিয়েছো তোমার কর্মচারীকে তোমার বইতে লেখার পর, তাহলে তোমার বইতে যোগ বা বিয়োগ করার আর প্রয়োজন নেই, ব্যাংকের বইতে যোগ করতে হবে, এখন দেখো বইয়ের জের থেকে কাটা মানে হচ্ছে এখানে বিয়োগ, কাটা মানে কি বোঝাচ্ছে? বিয়োগ। তাহলে বইয়ের জেরে তো যোগ হবে যেটা তুমি করে ফেলছো, তাহলে এটা হওয়ার সুযোগই নেই, কাটা হওয়ার কোনো সুযোগ নেই। বইয়ের জেরে যোগ এটা ইতোমধ্যে করা হয়ে গিয়েছে, ব্যাংক হিসাবে যোগ করতে হবে, ব্যাংক বইতে যোগ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি, আর ব্যাংক জের থেকে কাটার কোনো বা বিয়োগ করার কোনো সুযোগ নেই, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। এরপরে দেখো তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন বা ব্যাংক সমন্বয় বিবরণীর উপাদান দিয়ে দিতে পারে, তোমাকে বলতে পারে এটা কোথায় যোগ বিয়োগ হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে। এখানে ডিপোজিট ইন ট্রানজিট দিয়েছে, তোমাকে ইস্যুকৃত চেক দিতে পারে, বকেয়া চেক দিতে পারে, ডেবিট মেমোর যে কোনো উপাদান, ক্রেডিট মেমোর যে কোনো উপাদান দিয়ে প্রশ্ন করতে পারে। 4-এ আসো, রূপান্তর খরচের সমষ্টি কি? তাহলে রূপান্তর খরচ হচ্ছে প্রত্যক্ষ কাঁচামালকে যে পরিমাণ ব্যয় করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয় সেই ব্যয়ের সমষ্টি। তাহলে কাঁচামালের ব্যয়টা বাদ, প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় বাদ, এর বাইরে কি আছে? প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ এবং কারখানা উপরিব্যয় বা পরোক্ষ খরচগুলো। তাহলে দেখো স্থির এবং পরিবর্তনশীল ব্যয় এটা তো হবেই না। এবার দেখো প্রত্যক্ষ মজুরি, তাহলে আমি কি বলছিলাম? কাঁচামালকে প্রত্যক্ষ শ্রম এবং পরোক্ষ ব্যয়গুলো কোথায় থাকে? কারখানা উপরিব্যয়। এই দুইটা মিলে আমরা কি করি? কাঁচামালকে রূপান্তর করি চূড়ান্ত পণ্যে, তাহলে এটাকেই বলা হয় মূলত রূপান্তর ব্যয়। এটাকে কি বলা হয়? রূপান্তর ব্যয়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয়। আর প্রত্যক্ষ কাঁচামালকে যেহেতু তোমরা রূপান্তর করো এটা কিন্তু আসবে না। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। এটা আসলে কোথা থেকে? আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে। তাহলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে মুখ্য ব্যয়ের সূত্র আসতে পারে, মুখ্য ব্যয় কোনগুলোর যোগফল এটা বলতে পারে, উৎপাদন ব্যয়ের সূত্র আসতে পারে। এখানে যেমন রূপান্তর ব্যয়ের কথা বলেছে, রূপান্তর ব্যয় এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রত্যক্ষ এবং পরোক্ষ ব্যয়গুলোর যোগফল, কিন্তু শুধুমাত্র প্রত্যক্ষ কাঁচামাল বাদে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। 5-এ যাব, আরডি ফুড কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় 5,50,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 2 লক্ষ টাকা, সমাপনী মজুত পণ্য 2,50,000 হলে ক্রয়কৃত পণ্যের মূল্য কত? তার মানে আমাদের ক্রয় বের করতে বলেছে। কি বের করতে বলছে? ক্রয়ের পরিমাণ। এখন ক্রয় কিসের মধ্যে আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ক্রয় আছে, প্রারম্ভিক মজুত যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত, এটাই তো বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র। তাহলে আমরা যদি একটু লিখি বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু কি? আমাদের প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, যেটা হচ্ছে আমাদের প্রশ্ন, ক্রয় হচ্ছে আমাদের প্রশ্ন, মাইনাস কি? সমাপনী মজুদ। এখন দেখো প্রশ্নে কি কি দেওয়া আছে। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে দেখো 5,50,000, আমি একটু সংক্ষেপে লিখতেছি 550, ওকে, 3টা শূন্য বাদ দিলাম। প্রারম্ভিক মজুদ দেখো 2 লক্ষ দেওয়া আছে, 200 লিখি, যোগ ক্রয় হচ্ছে আমাদের প্রশ্ন মার্ক বা কোশ্চেন মার্ক, এবং সমাপনী মজুদ দেখো দেওয়া আছে 2,50,000, তাহলে 250 দিলাম। ওকে, এখন এগুলো যোগ বিয়োগ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। কোশ্চেন মার্ক যেহেতু প্লাসে আছে ওইটাকে আমরা এই পাশে আনবো না,
সামান্য অ্যামাউন্টগুলোকে আনবো। তাহলে 550 -200 প্লাস হচ্ছে 250, প্লাস 250 হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। এখন দেখো এইখান থেকে যদি আমাদের কি করতে হবে, এই 550 থেকে 200 মাইনাস করো এবং 250 যদি যোগ করি আমাদের 600 আসছে। কত আসছে? 600। আমি 3টা শূন্য কিন্তু বাদ দিয়ে নিয়েছিলাম, তাহলে 3টা শূন্যই অ্যাড করে দিব কোশ্চেন মার্কে। তাহলে আমাদের ক্রয় ছিল কত টাকা? 6 লক্ষ টাকা। এই প্রশ্নে ক্রয় ছিল কত টাকা? 6 লক্ষ টাকা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। অ্যান্সার কি? সি। এরপরে 6-এ যাব, একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল এখন খরচ হিসাবে স্বীকৃত করা হয়। তাহলে নেট মুনাফার উপর কি প্রভাব পড়বে? ধরো অগ্রিম খরচ একটা চলতি সম্পদ, এটা সম্পদ হিসেবে লিখছিলাম, এখন ওটা ব্যয় হয়ে গেছে। বা অগ্রিম ভাড়া, ধরো অগ্রিম ভাড়া প্রদান করলাম আমি 1 মাসের, তাহলে এইটা আগে কি ছিল? আগে লিখছিলাম অগ্রিম ভাড়া নগদান। অ্যান্ড মাস যখন শেষ হবে তখন আমাকে কি করতে হবে? ভাড়া খরচ দেখাতে হবে। তখন ভাড়া খরচ ডেবিট করছি এবং অগ্রিম ভাড়া ক্রেডিট করছি। তাহলে এই যে সমন্বয়টা আমাকে কি করতেছে দেখো, ভাড়া খরচ আমি ভাড়াই ধরে নিচ্ছি, অগ্রিম ভাড়া ধরে নিচ্ছি, ভাড়া খরচ এই যে সম্পদটাকে আমি ধরে নিলাম অগ্রিম ভাড়া, এবং মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমাকে অগ্রিম ভাড়াকে ক্রেডিট করতে হচ্ছে নগদে না দিয়ে। তাহলে এই ভাড়া খরচ আমার কি করে? ব্যয় বৃদ্ধি করে। ব্যয় বৃদ্ধি করলে আমাদের কি হয়? ওই মাইনাস হয়। এবং পাশাপাশি আমাদের এইখানে কি হচ্ছে? এখানে হচ্ছে সম্পদ হ্রাস। এখন তোমাকে বলছে নিট মুনাফার উপর, তাহলে নিট মুনাফার উপর সম্পদের কোনো প্রভাব নেই, তার মানে আমাদের উপরের একটা প্রভাব বের করতে বলছে। তাহলে উপরের যে জাবেদা, ডেবিটের যে জাবেদা, সেটাকে আমাকে বলছে যে নিট মুনাফার উপর কি প্রভাব পড়বে? নিট মুনাফার উপর ওই মাইনাস করবে বা ব্যয় বৃদ্ধির কারণে নিট মুনাফা কমে যাবে। নিট মুনাফা কি হবে? ব্যয়ের কারণে কমে যাবে। তাহলে নিট মুনাফা বৃদ্ধি পাবে, এটা হওয়ার সুযোগ নেই। নিট মুনাফা হ্রাস পাবে। নিট মুনাফা কি হবে? হ্রাস পাবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। এই প্রশ্নের অ্যান্সার কি? বি। ওকে, এরপরে দেখো সাথে আসো। তাহলে এইটা হচ্ছে আমাদের লেনদেনের ক্ষেত্রে বা হচ্ছে অগ্রিম বা বকেয়া খরচ সমন্বয়ের ক্ষেত্রে জাবেদার প্রভাব। তাহলে সমন্বয় জাবেদা তোমরা বলতে পারো। তাহলে সমন্বয় জাবেদা থেকে যে কোনো ধরনের অগ্রিম বা বকেয়া খরচ সংক্রান্ত আগামীতে আমাদের প্রশ্ন আসতে পারে বা সম্ভাব্য প্রশ্ন আমাদের হতে পারে। তাহলে এই টাইপের প্রশ্নগুলো আমাদেরকে সলভ করতে হবে। সাথে আসো সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়? এই প্রশ্নটাও কিন্তু আমাদের এই প্রশ্নটাও কিন্তু আমাদের মানে 2024-25-এর যে পরবর্তী প্রশ্ন, সেখানে আমরা দেখেছি যে সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাবের ব্যালেন্স শূন্য হয়, আর এখানে বলেছে বন্ধ করা হয়। তাহলে দেখো দুইটা প্রশ্ন কিন্তু সেম, কিন্তু জাস্ট কথাটা একটু এলোমেলো করে দিয়েছে। তাহলে হিসাব বন্ধ করা হয়, আবারও আগের মতো নামিক হিসাব আমরা কি করি? বন্ধ করি। এই নামিকের মধ্যে কি আছে? নামিকের মধ্যে আয় সমূহ এবং ব্যয় সমূহ আছে, আয় এবং ব্যয় জাতীয় হিসাব। পাশাপাশি কি আছে? উত্তোলন এবং লভ্যাংশ। কি আছে? উত্তোলন এবং লভ্যাংশ। এখন দেখো এখানে এই চারটার মধ্যে কি আছে? আয় হিসাব আছে। তাহলে আয় হচ্ছে বন্ধ করে দেওয়া হয়। আগের যে প্রশ্নটা ছিল সেখানে ছিল পরিষেবা আয়, এখানে সরাসরি আয় বলছে। তাহলে আয় হিসাবের ব্যালেন্স শূন্য হবে বা বন্ধ করে দেওয়া হবে। ব্যয় থাকলে সেটা হতো উত্তোলন বা লভ্যাংশ থাকলে সেটা হতো সম্পদ দায়, বিপরীত দায়, এগুলো বন্ধ করা হয় না। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ। এরপরে দেখো 8-এ আসো, বিপরীত সম্পদ কোন ধরনের জেদ প্রকাশ করে? তাহলে সম্পদ যেই হিসাবের মাধ্যমে সম্পদ হ্রাস পাবে সেটাকে আমরা বলি বিপরীত সম্পদ। তাহলে যে হিসাবের মাধ্যমে কি হয়? সম্পদ হ্রাস পায়। তাহলে সম্পদ হ্রাস পেলে আমাদের কি হয়? এ মাইনাস হয় বা ক্রেডিট হয়। কি হয়? ক্রেডিট হয়। সম্পদ ক্রেডিট হয়। আর এমনি স্বাভাবিকভাবে সম্পদ ডেবিট, বিপরীত সম্পদ ক্রেডিট হবে। তাহলে বিপরীত সম্পদ কোন ধরনের জেদ প্রকাশ করে? ক্রেডিট জেদ প্রকাশ করে। তাহলে এই প্রশ্ন কোথা থেকে আসলো? এই প্রশ্ন আমাদের যে হিসাব বিজ্ঞান পরিচিতিতে 5 ধরনের আধুনিক হিসাব আছে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এই 5টার আবার প্রত্যেকটার বিপরীত হিসাব আছে। তো এই যে হিসাবের শ্রেণী বিভাগ থেকে কিন্তু এই প্রশ্ন এসেছে। তাহলে হিসাবের শ্রেণী বিভাগ থেকে যে কোনো প্রশ্ন বা 5টা হিসাব খাত এবং এর বিপরীত থেকে যে কোনো ধরনের প্রভাব আমাদেরকে নির্ণয় করতে বলতে পারে। সবসময় মনে রাখবা, যে হিসাবে স্বাভাবিক জের ডেবিট সেটার বিপরীত হবে ক্রেডিট। যে হিসাবে স্বাভাবিক জের ক্রেডিট, যেমন দায়ের জের ক্রেডিট, এর বিপরীত যদি বিপরীত দায়ের জেদ প্রকাশ করতে বলে তাহলে সেটা হবে ডেবিট। ওকে, তারপরে তাহলে এটা হচ্ছে আমাদের 8 নং প্রশ্ন। সম্ভাব্য প্রশ্নগুলো আমরা দেখে নিলাম। এরপরে 9-এ যাব, তাসনু ট্রেডার্স ভুলক্রমে 80,000 টাকার অনুপার্জিত সেবা আয়ের অর্জনের সমন্বয় সাধন করেনি, আর্থিক বিবরণীতে এর ফলাফল কি হবে? তাহলে অনুপার্জিত সেবা আয়ের সমন্বয় কি হবে? এটা যদি আমরা সমন্বয় করি তাহলে অনুপার্জিত সেবা আয়ের সমন্বয় মানে কি? যে আয়টা আমরা অগ্রিম নিয়েছিলাম পরবর্তীতে আয় হয়ে গেছে, এটাকে সমন্বয় করা। তাহলে অনুপার্জিত আগে হচ্ছে দায় ছিল, তাহলে আমাদেরকে এটা ডেবিট করে কমিয়ে দিতে হবে। অনুপার্জিত
সেবা আয়, অনুপার্জিত সেবা আয়, সেবা আয়, সেবা আয় কি হবে ডেবিট, অর্থাৎ এটার ফলে আমাদের এল মাইনাস হচ্ছে, তাই তো। আর কি হচ্ছে সেবা আয় ক্রেডিট, আর কি হচ্ছে সেবা আয় ক্রেডিট, সেবা আয় ক্রেডিট, এটার ফলে আমাদের ওই প্লাস হচ্ছে, ওই প্লাস হচ্ছে। তাহলে আর্থিক বিবরণীতে এর ফলাফল কি বলতেছে, আমরা তো এটা করি নাই, এটা করার কথা ছিল, এটা করার কথা ছিল, কিন্তু এই কাজটা করা হয় নাই। তাহলে করা না হলে আমার মালিকানা সত্ত্ব কি হচ্ছে কম দেখানো হচ্ছে, বা নিট আয় কম দেখানো হচ্ছে। এখানে দেখো আয় বেশি দেখানো হবে, তাই বলতেছে আয় বেশি দেখানো হবে। তাহলে আয় বেশি দেখানোর সুযোগ নেই, আয় আমরা কম দেখিয়েছি কারণ এই কাজটা আমরা করি নাই। এরপর দেখো দায় কম দেখানো হবে, দেখো এই কাজটা, এই কাজটা যেহেতু করি নাই আমাদের দায় কিন্তু বেশি দেখানো হচ্ছে, দায় কিন্তু বেশি দেখানো হচ্ছে, তাহলে এটা উত্তর না। এবার বলতেছে দায় বেশি দেখানো হবে, দেখো দায় কিন্তু আমরা বেশি দেখাচ্ছি, দায় আমরা কি করতেছি বেশি দেখাচ্ছি, দায় আমরা বেশি দেখাচ্ছি, অর্থাৎ এই দায়টাকে আমাদের হ্রাস করার কথা ছিল, যেটা আমরা করিই নাই, যেটা আমরা করি নাই, তাহলে দায় আমরা বেশি দেখিয়ে ফেলেছি, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। যেহেতু সমন্বয় করিনি তাহলে অ্যান্সার হচ্ছে সি। দেখো মুনাফা কিন্তু আমরা বেশি দেখাচ্ছি না, বা আয় বেশি দেখাচ্ছি না, মুনাফা আর আয়ের ক্ষেত্রে একই কথা, তাহলে এই দুইটা অ্যান্সার না। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি, দায় বেশি দেখাচ্ছি কারণ আমরা সমন্বয় করিনি। সমন্বয় করলে আমার দায় কমে যেত বা আয় বৃদ্ধি পেত, তাহলে সমন্বয় করি নাই, তাহলে আমাদের আয়টা কমে যাবে, মুনাফাটা কমে যাবে, কিন্তু দায়টা বেশি আমরা করে ফেলেছি যেহেতু সমন্বয় করি নাই। ওকে, বুঝতে পেরেছো? তাহলে সমন্বয় দাখিলা থেকে, সমন্বয় জাবেদা থেকে বা সমন্বয় জাবেদার প্রভাব থেকে এই প্রশ্ন এসেছে। যে কোনো ধরনের সমন্বয় দিয়ে তোমাদেরকে কিন্তু প্রশ্ন করতে পারে সমন্বয় জাবেদা থেকে। এরপরে তাহলে আমরা বুঝলাম যে সমন্বয় দাখিলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো মাহারিন ও মেহনাজ একটি অংশীদারি ব্যবসায় দুইজন অংশীদার, তাদের মুনাফা বন্টন অনুপাত 5:2। তারা স্নেহাকে 1/4 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার গ্রহণ করে, তাদের মুনাফার নতুন অনুপাত, তাহলে নতুন অনুপাত থেকে কিন্তু বারবার প্রশ্ন আসতেছে, তাহলে নতুন অনুপাতের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে, পাশাপাশি ত্যাগ অনুপাতটাকেও আমরা গুরুত্ব দিব, কারণ ত্যাগ অনুপাত থেকেও প্রশ্ন চলে আসতে পারে। তাহলে দেখো নতুন অনুপাতের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু শিখিয়েছি H2B, বা হচ্ছে এই যে এখানে মাহারিন, মাহারিন ও মেহনাজ যেহেতু দেওয়া আছে নাম, আমরা মাহারিন, মাহারিন ও মেহনাজ লিখে ফেলি, মেহনাজ, এবং পাশাপাশি আরেকজন এসেছে সে হচ্ছে স্নেহা, সে হচ্ছে কি স্নেহা। তাহলে এই তিনজন, এই তিনজন হচ্ছে আমাদের অংশীদার। এখন দেখো পূর্বের অনুপাত কত ছিল 5:2, এই দুইটাকে আমরা যোগ করব, যোগ করলে কত হয় 7, এবং স্নেহাকে পরবর্তী 1/4 অংশ, তাহলে 1 অংশ দেওয়া হয়েছে। এখন এইটা যদি গুণ করো তাহলে স্নেহার নতুন অনুপাত পেয়ে গেলাম 7। ওকে, এখন এই যে 1/4 অংশ দেওয়া হয়েছে সেখান থেকে বাকি থাকে আর কত 3 অংশ বাকি থাকে, 3 অংশ বাকি থাকে, তাহলে এই 3 একবার মাহারিনের সাথে গুণ করব, তাহলে এই যে 1/4 ছিল সেই 4 অংশ থেকে 1 অংশ আমরা স্নেহাকে দিয়ে দিয়েছি, তাহলে বাকি থাকে কত 3, সেই 3ই কিন্তু এখানে লিখেছি। তাহলে 3 গুণ 5 হচ্ছে আমাদের 15, 3 গুণ 5 হচ্ছে 15। আবারও এই 3 দিয়ে একবার 2 এর সাথে গুণ করব, তাহলে 3 দুগুণই হচ্ছে 6, 3 দুগুণই হচ্ছে 6, তাহলে 15, 6, 7, 15, 6, 7 হচ্ছে আমাদের নতুন অনুপাত, 15, 6, 7 হচ্ছে আমাদের নতুন অনুপাত, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। অ্যান্সার কি আমাদের ডি। এরপরে 11তে চলে যাই আমরা, কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, তাহলে এটা আমাদের মুনাফা জাতীয় মূলধন জাতীয় যে লেনদেন, সেইখানে সনাতন পদ্ধতিতে একটা কথা আছে যেটা হচ্ছে বিলম্বিত, সেটা হচ্ছে কি বিলম্বিত, সেটা হচ্ছে বিলম্বিত, বিলম্বিত। আধুনিক হিসাব বিজ্ঞানে বিলম্বিত বলে কিছু নেই, আধুনিক হিসাব বিজ্ঞানে অগ্রিম খরচ মানেই হচ্ছে চলতি সম্পদ। আর বিলম্বিত কি হয় যে খরচটা, এটা হচ্ছে একটা সনাতন পদ্ধতির ধারণা, এই যে বিলম্বিত খরচ এটাকে, এটা হচ্ছে একটা সনাতন পদ্ধতির ব্যাপার, সনাতন পদ্ধতির ধারণা। সনাতন পদ্ধতিতে যে খরচগুলো 1 বছরের অধিক সময়ের জন্য চলতি সম্পদ আকারে করা, যেমন বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয়, কারখানায় স্থানান্তর খরচ, অর্থাৎ এটার ফলে আমরা 1 বছরের বেশি সময় ধরে সুবিধা পাবো, এটাকে বলা হয়তো বিলম্বিত খরচ। এটা সনাতন পদ্ধতির একটা ধারণা, অর্থাৎ বিজ্ঞাপন ধরো 4 বছরের জন্য প্রদান করলো, তাহলে এটাকে মুনাফা জাতীয় হয়েও এটা মূলধন জাতীয়র মতো একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, তাহলে এইটাকে বলি আমরা সনাতন পদ্ধতির হিসাব বিজ্ঞানে বিলম্বিত, বিলম্বিত ব্যয়, তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এই যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ হচ্ছে আমাদের কি কারখানায় স্থানান্তর খরচ, প্রাথমিক খরচ, তারপরে হচ্ছে বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয়, এই টাইপগুলো। অগ্রিম খরচা বলি কখনোই বিলম্বিত হয় না, এটা হচ্ছে চলতি সম্পদ। অগ্রিম খরচা বলি আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী এটা হচ্ছে চলতি সম্পদ, তাহলে অগ্রিমকে, অগ্রিম প্রদত্ত খরচকে কখনোই আমরা কি বলবো না বিলম্বিত বলবো না, এটা হচ্ছে চলতি সম্পদ, এটা হচ্ছে আমাদের চলতি সম্পদ, এটা হচ্ছে চলতি সম্পদ আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী। আমরা এই যে প্রাথমিক খরচ, কারখানায় স্থানান্তর ব্যয়, বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয়, এইগুলোকে বলবো বিলম্বিত। তাহলে বিলম্বিত বিলম্বিত হচ্ছে কোনটা, এখানে প্রাথমিক খরচ, এখানে হচ্ছে প্রাথমিক খরচ। ওকে, এখন কখন কোনো প্রশ্নে যদি তুমি কোনো কারণে এই যে প্রাথমিক খরচ, বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয়, আরও আমি কয়েকটা লিখে দিই এখানে, বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয়,
বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয়, বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয় এবং কি কারখানা স্থানান্তর ব্যয়, কারখানা স্থানান্তর ব্যয়, স্থানান্তর ব্যয় এবং আরো একটা রয়েছে আমাদের হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয়। আরেকটি কি নতুন পণ্যের গবেষণা ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়, গবেষণা ব্যয়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বিলম্বিত খরচ। এর বাইরে এর বাইরে আসার সম্ভাবনা নেই। যদি আসে, যদি এই অপশনগুলো না দেখো তখন তুমি অগ্রিম দাগাতে পারো, কিন্তু এটা আসার সম্ভাবনা খুবই খুবই কম। এই চারটা থেকেই আসবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। এরপরে 12তে চলে যাব। নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে 30,000 টাকা এবং 60,000 টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? তাহলে দেখো আমাদের এখানে চেয়েছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার। এই ক্রয় মূল্যের উপর মুনাফার হারকে আমরা বলি মার্কআপ। এটাকে আমরা কি বলি? মার্কআপ। আর যদি বিক্রয় মূল্যের উপর হয় সেটাকে আমরা বলি মার্জিন। সেটাকে আমরা কি বলি? মার্জিন। তাহলে আমাদের কাছে চেয়েছে মার্কআপ। কিন্তু দেখো এইখানে আমাদের মোট মুনাফা এবং বিক্রয় দেওয়া আছে, তাহলে আমরা যদি হার বের করি সেটা বের হবে মার্জিন। আমাদের কাছে কি চেয়েছে? মার্কআপ। তাহলে মার্জিন থেকে আমরা মার্কআপে যাব। আগে মার্জিন বের করি। মার্জিন বা বিক্রয়ের হার, মার্জিন বা যেটাকে আমরা কি বলতে পারি? বিক্রয়ের হার। বিক্রয়ের উপর আর কি মুনাফার হার, বিক্রয়ের উপর মুনাফার হারকে আমরা কি বলি? মার্জিন বলি। মুনাফার হার, এটাকে আমরা বলি মার্জিন। তাহলে মার্জিন হচ্ছে, দেখো এখানে কত হচ্ছে, আমাদের মোট মুনাফা দেওয়া আছে 6,000 এবং নিচে হচ্ছে আমাদের বিক্রয় হচ্ছে আমাদের 30,000 ইন্টু 100 দিলে আমরা মার্জিন পাবো। ইন্টু 100 দিলে আমরা কি পাবো? মার্জিন। তাহলে আমাদের শূন্যগুলো আমরা কিন্তু কাটতে পারি। 1 2 3 4, 1 2 3 4। ওকে, এখন এটা যদি কাটি তাহলে 20%। তাহলে কত আসছে আমাদের? 20% হচ্ছে মার্জিন বা বিক্রয়ের উপর মুনাফার হার। কিন্তু আমাদের কাছে জানতে চাইছে কি? ক্রয় মূল্যের উপর হার। তাহলে ক্রয় মূল্যের উপর হার আমরা কিভাবে বের করতে পারি? দেখো এই যে বিক্রয় হারকে বা মার্জিনকে মার্কআপে কনভার্ট, বিক্রয় হারকে ক্রয় হারে রূপান্তর, এটার একটা সূত্র আছে। বিক্রয় হারকে ক্রয় হারে রূপান্তর করব, কি করব? ক্রয় হারে রূপান্তর করব। তাহলে আমাদের উপরে 100 গুণ হার দিতে হবে। উপরে কি করতে হবে? 100 গুণ হার। এখানে হার কত আছে? 20%। হার আছে আমাদের 20%। আর নিচে আমাদেরকে 100 বিয়োগ হার দিতে হবে, 100 বিয়োগ হার দিতে হবে। তাহলে দেখো উপরে আসতেছে হচ্ছে 2000, উপরে 2000, নিচে হচ্ছে 80। এখন এই 2000কে তোমরা যদি একটা শূন্য দিয়ে কাটো এবং 200কে যদি এটা দিয়ে কাটো তাহলে কত আসে? 200কে যদি 2000/80 আসছে, তাই না? তাহলে 200কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে কত আসার কথা? 8 10 80 এবং 160 25। তাহলে 25%। কত পার্সেন্ট? 25%। তাহলে আমাদের ক্রয় হারে রূপান্তর করার পর আমরা অ্যান্সার দেখলাম 25%। কত দেখলাম? 25%। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে এত টাইম কি তুমি পাবা? উত্তর হচ্ছে না। তোমাকে হিসাব বিজ্ঞানের জন্য 40 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করতে হবে। কারণ এইটা তো তুমি 20% বের করছো, কিন্তু এই 20%কে 25%-এ নিয়ে যাওয়ার জন্য একটা সুন্দর একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে এই যে বিক্রয় হার আর ক্রয় হারের ছকটা মুখস্থ রাখা। বিক্রয় হার এবং ক্রয় হারের ছকটাকে কি করা? মুখস্থ রাখা। তাহলে এক পাশে লিখবা ক্রয় হার বা মার্কআপ, এটাকে কি বলা হয়? মার্কআপ। আরেক পাশে লিখবা বিক্রয় হার বা মার্জিন, এখন সবসময় মনে রাখবা ক্রয় হার যদি 100% হয়, বিক্রয় হার হবে 50%, অর্থাৎ বিক্রয় হারটা কম হবে, মার্জিন কম হবে। এরপরে মনে রাখবা ক্রয় হার যদি 50 হয় তাহলে বিক্রয় হার হবে 33.33%। এরপরে ক্রয় হার যদি 33.33 হয় তাহলে বিক্রয় হার হবে 25%। এরপরে মনে রাখবা আমাদের ক্রয় হার যদি 25 হয় বিক্রয় হার হবে 20%। এরপরে মনে রাখবা ক্রয় হার যদি 20 হয় তাহলে বিক্রয় হার হবে 16.67। এরপরে মনে রাখবা আমাদের ক্রয় হার যদি 10% হয় তাহলে বিক্রয় হার হবে 9.09। এটা একেবারে মুখস্থ করে ফেলবা। এখন দেখো এই প্রশ্নে তোমাকে এই সূত্র দিয়ে করা লাগতো না, ক্যালকুলেশন করা লাগতো না যদি তোমার এই ছকটা মুখস্থ থাকতো। তাহলে দেখো এই যে বিক্রয় হার কত বের করছো? 20%। এখানে 20% আছে এবং ক্রয় হার কত আছে? 25। তাহলে বিক্রয় হার 20 হলে ক্রয় হার 25। এটা যদি তোমার মুখস্থ থাকে তুমি ডিরেক্ট অ্যান্সার করতে পারবা। এটা হচ্ছে সহজ নিয়ম, আশা করি বুঝতে পারছো। এই ধরনের অঙ্ক, অর্থাৎ ক্রয় হারকে বিক্রয় হারে রূপান্তর, বিক্রয় হারকে ক্রয় হারে রূপান্তর, তোমাদের কাছে এই ধরনের প্রশ্ন করতেই পারে আগামীতে। এবং কখনো কখনো এই যে মার্কআপ বা মার্জিন বের করে নিয়ে আসতে হতে পারে, সেটাও কিন্তু করা লাগতে পারে। তাহলে এই দুইটা বিষয় খেয়াল রেখে এই টাইপের প্রশ্ন আমাদেরকে সলভ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 2024-25 শিক্ষাবর্ষের বাতিলকৃত এমসিকিউ সলভ করে ফেললাম। এবার আমরা রিটেনে চলে যাব এবং তোমরা যদি এক নজরে, এতক্ষণ ধরে আমি কিন্তু সবগুলোর বিষয় কিন্তু বলে দিয়েছি, কোথা থেকে প্রশ্ন এসেছে, কিভাবে প্রশ্ন এসেছে, সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে, এটাও একটু দেখে নাও এক নজরে। এবং আশা করি তোমরা
প্রশ্ন বিশ্লেষণ, এমসিকিউ এর প্রশ্ন বিশ্লেষণ, কোন টপিক থেকে এসেছে, সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে, সবই কিন্তু বুঝতে পেরেছো। এরপরে আমরা রিটেনে চলে যাব। আমাদের এই যে 24-25 শিক্ষাবর্ষে এমসিকিউ 2বার হলেও রিটেন মাত্র 1বার হয়েছিল, এবং সেই 8টা রিটেন প্রশ্ন আমরা একটু যদি সলভ করে দেখি, কোন ধারণাটি নির্দেশ করে যে আয় স্বীকৃত হয় যখন এটি অর্জিত হয়, নগদ প্রাপ্তির সময় নয়। তাহলে হিসাব বিজ্ঞানের 2টা ধারণা আছে, একটা বকেয়া ধারণা, একটা নগদ স্বীকৃত নীতি। তাহলে এই যে নগদ এবং বকেয়া ভিত্তি, 2টা ভিত্তি, নগদ ভিত্তি এবং বকেয়া ভিত্তি, এই 2টার ক্ষেত্রে আমরা বকেয়া ভিত্তি ফলো করব, কারণ বকেয়া ভিত্তি বলে যে আয় বা ব্যয় যখনই সংঘটিত হয় তখনই সেটা লিপিবদ্ধ করা উচিত, কখন নগদ পেলাম এটা কোনো ম্যাটার করে না। তাহলে এখানে বলছে কোন ধারণাটি নির্দেশ করে যে আয় স্বীকৃত হয়, আয় স্বীকৃত হয় যখন এটি অর্জিত হয়, যখন এটি অর্জিত হয়, নগদের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তাহলে এটা হচ্ছে আমাদের বকেয়া ভিত্তি বা বকেয়া ধারণা। কোন ধারণা? উত্তর হচ্ছে বকেয়া ধারণা। তাহলে তোমাদেরকে লিখতে হবে বকেয়া ধারণা, বকেয়া ধারণা, বকেয়া ধারণা এই বিষয়টি স্বীকৃত করে। তাহলে অ্যান্সার হচ্ছে বকেয়া ধারণা। এরপর দেখো, তাহলে এটা কোন জায়গা থেকে প্রশ্ন আসলো? হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে আসলো। কোথা থেকে? নীতিমালা। তাহলে নীতিমালার বিভিন্ন বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে অ্যানালাইসিস করে পড়তে হবে। 2-এ আসি, নগদ লভ্যাংশ প্রদান হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? তাহলে এটা হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব থেকে প্রশ্ন এসেছে। এখানে বলছে লভ্যাংশ, নগদ লভ্যাংশ প্রদান। তাহলে নগদ লভ্যাংশ কখন প্রদান করা হয়? নগদ লভ্যাংশের ক্ষেত্রে বা লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে 2টা স্টেপ রয়েছে। যখন আমরা লভ্যাংশ ঘোষণা করি, যখন আমরা, এটা অ্যান্সার না, এটা তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে আমরা যখন ঘোষণা করি তখন লিখি ঘোষণাকৃত লভ্যাংশ ডেবিট। কি লিখি? ঘোষণাকৃত লভ্যাংশ ডেবিট, ঘোষণাকৃত লভ্যাংশ ডেবিট করি। এবং কি করি? প্রদেয় লভ্যাংশ ক্রেডিট। কি করি? প্রদেয় লভ্যাংশ ক্রেডিট। এটা হচ্ছে ঘোষণার সময়, ঘোষণার সময়, ওকে, ক্রেডিট। এরপরে দেখো, যখন এখন বলছে নগদ লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান করতেছি, তাহলে আমাদের এখানে জাবেদা কি হবে? প্রদেয় লভ্যাংশ ডেবিট হবে। অর্থাৎ এই যে আমাদের কাছে লভ্যাংশটা পাইতো শেয়ার হোল্ডারটা, তাদেরকে আমাদেরকে দিয়ে দিতে হবে। তাহলে প্রদেয় লভ্যাংশ ডেবিট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যেটা করতেছি এটা হচ্ছে আমাদের অ্যান্সার, প্রদেয় লভ্যাংশ ডেবিট। এটাও অ্যান্সার না, মানে প্রভাবটা আমাদেরকে বলেছে, কিন্তু আমি তোমাদেরকে জাবেদাটা দেখাচ্ছি। তাহলে আমরা যখন পরিশোধ করি তখন হচ্ছে প্রদেয় লভ্যাংশ ডেবিট করি। কি করি? প্রদেয় লভ্যাংশ ডেবিট করি, প্রদেয় লভ্যাংশ ডেবিট, প্রদেয় লভ্যাংশ ডেবিট। প্রদেয় লভ্যাংশ হচ্ছে আমাদের জন্য একটা দায় ছিল, তাহলে সেটা হচ্ছে কমে গেল। এবং পাশাপাশি আমরা কি করি? ব্যাংক হিসাবের মাধ্যমে লভ্যাংশ দিয়ে থাকি। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয় তাহলে আমাদের এ মাইনাস হয়। তাহলে এইটার ফলে আমাদের প্রভাবটা কি হয়? প্রভাব হচ্ছে দায় কমবে বা দায় হ্রাস পাবে এবং সম্পদ হ্রাস পাবে। তাহলে প্রভাব কি? সম্পদ হ্রাস ও দায় হ্রাস, বা দায় হ্রাস ও সম্পদ হ্রাস, দায় ও সম্পদ হ্রাস পাবে, সম্পদ হ্রাস। এটাই হচ্ছে আমাদের হিসাব সমীকরণে প্রভাব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে শুধুমাত্র এই লাইনটা, যে দায় ও সম্পদ হ্রাস পাবে, দায় ও সম্পদ হ্রাস পাবে। 1 লাইন লেখার জায়গা পাবা তুমি, রিটার্নের ক্ষেত্রে 1 লাইন লেখার জায়গা পাবা। এত যাবে না, তোমার করিয়ে দেখার সময় নেই, সুযোগও নেই, খাতায় জায়গাও নাই। ওকে, 3-এ যাব, যদি সমাপনী মজুদ কম দেখানো হয় তাহলে নিট মুনাফা। এই প্রশ্নটা কিন্তু এমসিকিউতে দেখেছি আমরা একটু আগে, নিট মুনাফায় কি প্রভাব পড়বে। তাহলে সমাপনী মজুদ কম দেখানো হলে, সমাপনী মজুদ কম দেখানো হলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো হয়, ফলে আমাদের নিট মুনাফা কি হয়? কমে যায়। তাহলে নিট মুনাফা কম হবে। তাহলে নিট মুনাফা হ্রাস পাবে, নিট মুনাফা হ্রাস পাবে, নিট মুনাফা হ্রাস পাবে। তাহলে তোমাকে লিখতে হবে সমাপনী মজুদ কম দেখানো হলে নিট মুনাফা হ্রাস পাবে। এই 1 লাইন তোমাকে লিখতে হবে। ওকে, 4-এ যাব, তাহলে এইটাও আমাদের আর্থিক বিবরণী থেকে এসেছে, বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ থেকে। এরপর 4-এ যাব, সমন্বয় দাখিলার প্রধান উদ্দেশ্য কি? তাহলে সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা যখন পড়বা তখন প্রথম লাইনই বা প্রথম কাজই হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা, বা যে কোনো টপিক পড়ার ক্ষেত্রে সেটার উদ্দেশ্য কি, সেটার প্রধান উদ্দেশ্য কি, সহায়ক বা হচ্ছে গৌণ কোনো উদ্দেশ্য আছে কিনা, এগুলো আমাদেরকে সবসময় পড়তে হয়। তাহলে সমন্বয় দাখিলার উদ্দেশ্য হচ্ছে আয় ও ব্যয়, বা আয় ও ব্যয়ের সঠিক পরিমাপ করে, আয় ও ব্যয়ের সঠিক পরিমাণ নির্ধারণ করে, বা সঠিক পরিমাণ নির্ধারণ পূর্বক, সঠিক পরিমাণ নির্ধারণ পূর্বক, সঠিক পরিমাণ নির্ধারণ পূর্বক, নির্ধারণ পূর্বক একসাথে হবে, নির্ধারণ পূর্বক, আর আয় ও ব্যয়ের সঠিক পরিমাণ নির্ধারণ পূর্বক প্রকৃত আর্থিক ফলাফল নির্ণয় করা, প্রকৃত আর্থিক ফলাফল নির্ণয় করা, প্রকৃত আর্থিক ফলাফল নির্ণয় হচ্ছে আমাদের সমন্বয় দাখিলার প্রধান উদ্দেশ্য, সমন্বয় দাখিলার প্রধান উদ্দেশ্য। তাহলে সমন্বয় জাবেদা থেকে আমরা যেমন দেখলাম এমসিকিউ আসতেছে, রিটেনেও প্রশ্ন আসতেছে। তাহলে সমন্বয় জাবেদা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং এইখানের কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। এরপরে 5-এ আসো, কোন অনুপাতটি একটি কোম্পানি স্বল্পমেয়াদী
কোন অনুপাতটি একটি কোম্পানির স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে? স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা পরিমাপ করে। তাহলে এইটা আসলে আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে, অনুপাত বিশ্লেষণ থেকে। তাহলে আমাদের তারল্য অনুপাত, আমাদের কোন অনুপাত? তারল্য অনুপাত স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা নির্দেশ করে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে তারল্য অনুপাত স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা নির্দেশ করে। তারল্য অনুপাত, তারল্য অনুপাত। ওকে, এরপরে 6-এ যাব আমরা। পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? পুঞ্জীভূত অবচয়। তাহলে পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি হচ্ছে আমাদের সম্পদের বিপরীত। তাহলে এইটা হচ্ছে আমাদের বিপরীত সম্পদ। তাহলে আমাদেরকে লিখতে হবে পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় হলো, পুঞ্জীভূত অবচয় হলো বিপরীত সম্পদ, হলো বিপরীত সম্পদ। পুঞ্জীভূত অবচয় হলো বিপরীত সম্পদ। এই এক লাইন তোমাকে লিখতে হবে, বিপরীত সম্পদ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, 7-এ যাব। তাহলে এইটা আসলে কোথা থেকে? দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদ, বা তোমরা বলতে পারো হিসাব বিজ্ঞান পরিচিতির মধ্যে হিসাব খাত। আমি একটু আগেও বলছিলাম এমসিকিউ আলোচনার সময় 5টা হিসাব খাত আছে এবং প্রত্যেকটারই একটা করে বিপরীত বিপরীত হিসাব রয়েছে। তাহলে সেখান থেকে আমাদের এই প্রশ্নটা এসেছে। এরপরে আমরা 7-এ যাব। ধারে 10,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করে বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে, এই ভুলের সংশোধনী জাবেদা কি হবে? তাহলে প্রশ্ন এসেছে সংশোধনী জাবেদা থেকে। সংশোধনী জাবেদা থেকে আমাদেরকে রিটেনের উপর গুরুত্ব দিতে হবে, এমসিকিউ এর উপর গুরুত্ব দিতে হবে। ধারে 10,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। তাহলে যন্ত্রপাতি ক্রয় করলে আমাদের কি লেখা উচিত ছিল? আমাদের লেখা উচিত ছিল যন্ত্রপাতি ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। কে লেখা উচিত ছিল? যন্ত্রপাতি এবং প্রদেয় হিসাব। তাহলে তুমি ভুল করছো হচ্ছে কি? প্রদেয় হিসাব আনো নাই এবং পাশাপাশি কি বিক্রয়কে ক্রেডিট করছো, প্রদেয়ের জায়গায় বিক্রয়কে ক্রেডিট করছো। তাহলে আমাদেরকে এই যে বিক্রয় তুমি অতিরিক্ত আনছো, তাহলে এটাকে বাদ দিতে হবে। এটা ক্রেডিট করছো, তাহলে এই বিক্রয়কে বাদ দিতে গেলে আমাদেরকে ডেবিট করতে হবে। তাহলে বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট। তাহলে সংশোধনী জাবেদা বিক্রয় হিসাব কি? ডেবিট। এবং পাশাপাশি কি ক্রেডিট করতে হবে? তোমার অ্যামাউন্টটাও দেখা দিতে পারো 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। এবং পাশাপাশি আমাদেরকে কি ক্রেডিট করতে হবে? আমাদের ক্রেডিট করার কথা ছিল হচ্ছে প্রদেয় হিসাব, যেটা আমরা করি নাই। তাহলে সেটা আমাদেরকে ক্রেডিট করতে হবে। তাহলে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। 8-এ যাব আমরা। 8-এ বলতেছে জানুয়ারি 1 তারিখে, তাহলে এটা আসছিল আমাদের সংশোধনী জাবেদা থেকে। এখন 8-এ আসো, জানুয়ারি 1, 2018 তারিখে একটি মেশিন ক্রয় করা হয় যার অবশিষ্ট মূল্য হচ্ছে 20,000 টাকা। মেশিনটির সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার 5%। 2022 সালে মেশিনটির উপর 30,000 টাকার অবচয় ধার্য করা হলে মেশিনটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছরের অবচয় সমান, প্রতি বছর কি অবচয় সমান, অবচয় সমান, যেহেতু সরলরৈখিক পদ্ধতি প্রতি বছর অবচয় সমান, প্রতি বছর কি প্রতি বছর অবচয় সমান। তাহলে 30,000 টাকা যদি 1 বছরে হয়, তাহলে আমাদের কত বছরে, আমরা মেশিনটা কত দিনের জন্য কিনছি সেই আয়ুষ্কাল কিন্তু দেওয়া নেই। তাহলে আয়ুষ্কাল আমরা কিভাবে বের করতে পারি? আয়ুষ্কাল বের করতে পারলে দেখো এখানে হার দেওয়া আছে। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হারের সূত্র কি? অবচয়ের হারের সূত্র হচ্ছে এরকম, অবচয়ের হার ইকুয়াল টু কি? 100/n, তাই না? 100/n, 100/n। তাহলে এইখানে দেখো অবচয়ের হার দেওয়া আছে, কত দেওয়া আছে? 5। অবচয়ের হার দেওয়া আছে কত? 5। তাহলে 5 ইকুয়াল টু 100/n। তাহলে n ইকুয়াল টু কি হবে? তাহলে আড়াআড়ি গুণ করো, n গুণ 5, n গুণ 5 হওয়ার কথা, n গুণ কত হওয়ার কথা? 5। বা এই n কে এখানে নিয়ে আসো, 5 কে এখানে নিয়ে যাও। তাহলে 100/5, অর্থাৎ n হচ্ছে আমাদের 20 বছর। কত বছর? 20 বছর। তাহলে দেখো এখানে 1 বছরের অবচয় দেওয়া আছে, 2022 সালের অবচয় দেওয়া আছে, তার মানে 1 বছরের অবচয়। তাহলে 20 বছরে কত অবচয় হয়? তাহলে 20 বছরে অবচয়, 20 বছরে অবচয়, প্রত্যেক বছর সমান অবচয় হয়ে এক সময় শূন্য হয়ে যাবে ব্যালেন্স। তাহলে 20 বছরের অবচয় হচ্ছে আমাদের ক্রয় মূল্য। 20 বছরের অবচয়, 20 বছরের অবচয় আমাদেরকে বের করতে হবে। অবচয় হচ্ছে আমাদের কি? তাহলে 1 বছরে হচ্ছে আমাদের 30,000। 1 বছরে কত? 30,000। 20 বছরের অবচয় হচ্ছে আমাদের কত? 6 লক্ষ টাকা। কত টাকা? 6 লক্ষ টাকা। এখন দেখো এখানে আমাদের ভগ্নাবশেষ মূল্য আছে কিনা, বা ভগ্নাবশেষ মূল্য, স্ক্র্যাপ ভ্যালু, এই টাইপের কিছু আছে কিনা। দেখো এখানে বলতেছে যার অবশিষ্ট মূল্য, তাহলে এই যে অবশিষ্ট মূল্য হচ্ছে আমাদের ভগ্নাবশেষ মূল্য, এটা হচ্ছে 20,000 টাকা। তাহলে অবচয় নির্ণয় করার সময়, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় আমরা কি করছিলাম? ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য দিয়েছিলাম। তাহলে আমাদের এই যে অবচয়যোগ্য মূল্য করার সময় আমরা কিন্তু 20,000 টাকা মাইনাস করছিলাম। তাহলে ক্রয় মূল্য দেখাতে হলে আমাকে ওই 20,000 টাকা যোগ করতে হবে। তাহলে ক্রয় মূল্য ইকুয়াল টু কি? ক্রয় মূল্য ইকুয়াল টু আমাদের 6 লাখ যোগ 20,000, 6 লক্ষ যোগ 20,000 টাকা, যোগ 20,000 টাকা। তাহলে 6,20,000 টাকা, 6,20,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তোমাকে লিখতে হবে মেশিনটির ক্রয় মূল্য ছিল 6,20,000 টাকা। অর্থাৎ তোমরা সাধারণত কি করো? তোমরা অবচয় বের করো এই প্রশ্নে, বা অবচয়ের হার বের করে অবচয় বের করো এই প্রশ্নে। অবচয়ের হার এবং হচ্ছে কি দেওয়া আছে? অবচয়ের হার এবং অবচয়ের পরিমাণ দেওয়া আছে। তোমাকে
সময় বের করতে হবে এবং হচ্ছে পাশাপাশি ক্রয় মূল্যে যেতে হবে। তাহলে উল্টা কাজটা তোমাকে করতে হবে। তাহলে তোমরা অপচয়ের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে ধারাবাহিক যে ধাপগুলো আছে যেগুলো ফলো করো সেগুলোর উল্টা প্রসেস বা তোমরা আগের দিকে ফিরে যেতে পারো কিনা উত্তর দেওয়া থাকলে সেইটাও কিন্তু আমাদেরকে প্রশ্ন বিশ্লেষণ বলছে এই টাইপের প্রশ্ন আমাদের আসতে পারে। তাহলে 8টি প্রশ্ন আমরা দেখলাম, এটার উত্তর লিখতে হবে তোমাদের। মেশিনটির ক্রয় মূল্য 6,20,000 টাকা, 6,20,000 টাকা। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আটটি রিটেন প্রশ্ন আমরা দেখলাম 2024-25 শিক্ষাবর্ষের কিভাবে প্রশ্ন আসতে পারে, কোন কোন টপিক থেকে আসে সবগুলোই তোমাদেরকে বলেছি এবং আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো কি টাইপের প্রশ্ন সলভ আমাদের করা উচিত, কিভাবে প্রশ্ন বিশ্লেষণ করা উচিত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ক্ষেত্রে। এভাবে প্রশ্ন বিশ্লেষণ করলে ইনশাআল্লাহ তোমার হিসাব বিজ্ঞান একেবারে শুরু থেকেই ইজি হয়ে যাবে এবং তোমাকে হিসাব বিজ্ঞানে কেউ আটকাতে পারবে না, ভীতি বা ভয় আসার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। তো আমাদের 2023-24 শিক্ষাবর্ষের MCQ 1-এ বলছে শাপলা কোম্পানির নিট চলতি মূলধন 1,80,000 টাকা এবং চলতি অনুপাত 3:2, 3:2 কোম্পানির চলতি সম্পত্তির পরিমাণ বের করতে বলেছে। তাহলে দেখো এখানে মূলধন দেওয়া আছে, তাহলে মূলধনের সূত্র কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস কি চলতি দায় ইকুয়াল টু কি আমাদের চলতি মূলধন, ইকুয়াল টু আমাদের চলতি মূলধন। তাহলে এইখানে দেখো একটা অনুপাত দেওয়া আছে, আমাদের একটা মূলধন কিন্তু দেওয়া আছে, আমাদের একটা মূলধন দেওয়া আছে এবং এইখানে দেখো অনুপাত দেওয়া আছে। তাহলে অনুপাত অনুসারে আমাদের এই যে অনুপাতের ক্ষেত্রে দেখো চলতি অনুপাতের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সম্পদের অংশ, এটা হচ্ছে আমাদের সম্পদের অংশ এবং এইটা হচ্ছে আমাদের দায়ের অংশ। তাহলে এই যে দায় এবং সম্পদ এটা যদি আমরা বাদ দিই তাহলে 3-2 এটা করলে আমাদের 1 আসে, এটা হচ্ছে আমাদের কি আসে 1। তাহলে অনুপাত অনুযায়ী 1 অংশ হচ্ছে আমাদের চলতি মূলধন এবং আমাদের এইখানে একটা মূলধন দেওয়া আছে 1,80,000। তাহলে আমরা বলতে পারি 1 অংশ ইকুয়াল টু 1,80,000, 1 অংশ ইকুয়াল টু কি 1,80,000, 1,80,000। এখন আমাকে কি বের করতে বলেছে? চলতি সম্পদ বের করতে বলেছে। তাহলে 3 সমান কি হবে? তাহলে সম্পদ হচ্ছে এখানে অনুপাত অনুযায়ী 3, তাহলে 3 সমান কি হবে 1,80,000 গুণ 3, 1,80,000 ইন্টু 3। তাহলে দেখো কত আসতেছে 5,40,000 টাকা, 5,40,000 টাকা। যদি আমাদেরকে দায় বের করতে বলতো তাহলে আমরা এই অনুপাত অনুযায়ী 2 দিয়ে গুণ করতাম। কত দিয়ে গুণ করতাম? 2 দিয়ে গুণ করতাম। যেহেতু সম্পদ বলেছে তাহলে আমরা এই অনুপাত অনুযায়ী 3 দিয়ে গুণ করবো। তাহলে আমাদের অ্যান্সার কি 5,40,000 টাকা, 5,40,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা কোথা থেকে আসলো? এই প্রশ্নটা আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেটার একটা উপাদান হচ্ছে অনুপাত বিশ্লেষণ, সেখান থেকে এসেছে। তাহলে তোমাকে চলতি মূলধন দিতে পারে, চলতি সম্পদ বের করতে বলেছে, চলতি দায়ও কিন্তু বের করতে বলতে পারে। তো এভাবে আমাদেরকে প্রশ্নগুলো বিশ্লেষণ করতে হবে, কোথা থেকে আগামীতে প্রশ্ন হতে পারে সেটাও দেখতে হবে। প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কোথা থেকে এসেছে যেমন দেখতে হবে, কোথা থেকে প্রশ্ন হতে পারে সেটাও দেখতে হবে। অনুপার্জিত আয়ের 2-এ যদি যাই, অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা কি? এই প্রশ্নটা আমাদের কিন্তু 2024-25 শিক্ষাবর্ষেও এসেছে যে অনুপার্জিত আয়ের সমন্বয় না করলে কি হবে। এখন দেখো অনুপার্জিত আয়ের সমন্বয় কি, অনুপার্জিত আয়ের সমন্বয় কি? তাহলে অনুপার্জিত আয়ের সমন্বয় মানে কি? একটা আয় আমার অনুপার্জিত ছিল বা দায় ছিল সেটা এখন আয় হয়ে গেছে, একটা আয় আমার দায় ছিল বা অনুপার্জিত ছিল সেটা এখন আয় হয়ে গিয়েছে। তাহলে আমাদের ওই দায়টা কমিয়ে দিতে হবে। তাহলে অনুপার্জিত আয় ডেবিট, অনুপার্জিত আয় ডেবিট, যেটা হচ্ছে আমাদের দায় ছিল ওটা ডেবিট করে দিলাম, অর্থাৎ আমাদের কি হবে এল মাইনাস হবে। কি হবে? ডেবিট করার ফলে আমাদের এল মাইনাস এবং পাশাপাশি আমাদের আয় হয়ে গেছে, তার মানে আমাদেরকে সেবা আয়কে ক্রেডিট করতে হবে, সেবা আয় ক্রেডিট, অর্থাৎ আমাদের ওই প্লাস। তাহলে এটার ফলে কি হচ্ছে? আমাদের দায় হ্রাস পাচ্ছে এবং ওই বা মালিকানা সত্ত্ব বা আয় বৃদ্ধি পাচ্ছে, ওই মালিকানা সত্ত্ব বা আয় বৃদ্ধি পাচ্ছে। তাহলে দায় হ্রাস করে, রাজস্ব আয় বৃদ্ধি করে। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি এ। আমাদের এই প্রশ্নের অ্যান্সার কি এ। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ। এরপরে দেখো কোনটি, তাহলে এইটা আসলে আমাদের সমন্বয় দাখিলা থেকে, এই প্রশ্নটা আসলে আমাদের সমন্বয় দাখিলা থেকে। সমন্বয় দাখিলা থেকে আমরা লাস্ট 3-4 বছর ধরে দেখছি সমন্বয় দাখিলা থেকে MCQ লিখিত 2 জায়গাতেই প্রশ্ন আসতেছে। তাহলে এইখান থেকে কোনো টপিক আমাদের বাদ দেওয়াই যাবে না। এরপর দেখো 3-এ যাও, কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? এইটাও 2024-25 শিক্ষাবর্ষে এসেছে। 2024-25 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে হুবহু সেম উত্তর দিয়ে, হুবহু সেম উত্তর দিয়ে। এখন দেখো বিলম্বিত মানে কি? বিলম্বিত মানে হচ্ছে আমাদের যে ব্যয়টা মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও 1 বছরের বেশি সময় ধরে কি করে সুবিধা প্রদান করে। তাহলে এইটা হচ্ছে আমাদের সনাতন হিসাব বিজ্ঞানের একটা ধারণা। এই বিলম্বিত কথাটা সনাতন হিসাব বিজ্ঞানের একটা ধারণা এবং এইখানে বলা হচ্ছে আমাদের 4টা ব্যয়, আমাদের কয়টা ব্যয়? 4টা ব্যয়। প্রাথমিক খরচ, কোম্পানি গঠনের প্রাথমিক খরচ, তারপর হচ্ছে বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয়, বড় অঙ্কের
বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয়, বিজ্ঞাপন ব্যয়, বিজ্ঞাপন ব্যয় এবং হচ্ছে আমাদের কারখানা স্থানান্তর ব্যয়, কারখানা স্থানান্তর ব্যয়, কারখানা স্থানান্তর ব্যয়, কারখানা স্থানান্তর ব্যয় এবং হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয় এবং কি নতুন পণ্যের গবেষণা ব্যয়, এগুলো হচ্ছে বিলম্বিত নতুন পণ্যের গবেষণা ব্যয়, গবেষণা ব্যয়। তাহলে এইটা হচ্ছে আমাদের কি সনাতন পদ্ধতি অনুযায়ী বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। তাহলে তোমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ আসলে এই চারটা থেকে অ্যান্সার বা অপশন থাকবে, সেটা তোমাদেরকে দাগাতে হবে। এখানে দেখো প্রাথমিক খরচ আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের প্রাথমিক খরচ। কখনোই আমাদের অগ্রিম, অগ্রিমটা হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী আমাদের কি চলতি সম্পদ, এটাকে কখনোই তোমরা বিলম্বিত বলতে যাবা না। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি বি, অ্যান্সার হচ্ছে আমাদের বি, এই প্রশ্নের অ্যান্সার কি বি। এরপরে 4-এ যাব, তাহলে এটা আসলে আমাদের মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় থেকে, এবং এখান থেকে কোন টাইপের প্রশ্ন আসতেছে, বারবার বিলম্বিত থেকে প্রশ্ন করার চেষ্টা করতেছে, আমরা সবই দেখলাম বিলম্বিত থেকে কি আসতে পারে। 4-এ যাই, আর্থিক বিবরণীতে সংযুক্ত টিকায় যে তথ্য প্রদান করা হয় তা করা হয় কোন নীতির ভিত্তিতে। তাহলে দেখো তা করা হয় ড্যাশ নীতির ভিত্তিতে, এরকম বলেছে। তাহলে এটা আসলে আমাদের হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে, তাহলে নীতিমালা থেকেও কিন্তু আমরা প্রত্যেকবার এমসিকিউ আসতে দেখছি। তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে আমাদেরকে হিসাব বিজ্ঞানের নীতিমালার উপর গুরুত্ব প্রদান করতে হবে। এবং এই যে টিকা যে আমরা প্রদর্শন করি অতিরিক্ত তথ্য, এটা আমরা কোথা থেকে কোন নীতি অনুযায়ী প্রদান করি, এটা হচ্ছে আমাদের কোন নীতি অনুযায়ী, কোন নীতি অনুযায়ী দেখো এখানে অপশনগুলো আছে। রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা কি করি, রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা কি করি, রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা চলতি সম্পদ লিপিবদ্ধ করি। মিলকরণ নীতি অনুযায়ী আমরা আয়ের সাথে ব্যয়ের সমন্বয় ঘটাই। ক্রয় মূল্য নীতি অনুযায়ী বা ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী আমরা স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করি। আর এই যে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমরা কি করি, এই যে আর্থিক বিবরণীতে অতিরিক্ত টিকা বা টিকা আকারে অতিরিক্ত তথ্য প্রদান করি, সম্ভাব্য দায় প্রদান করি। তাহলে প্রশ্ন আসতে পারে সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ, এগুলো টিকায় প্রদান করা হয় কোন নীতি অনুযায়ী, তখন তোমাকে বলতে হবে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে পূর্ণ প্রকাশ। বাকিগুলোর উত্তরও কিন্তু আমি বলে দিয়েছি, সেগুলো তোমরা মনে রাখবা কোনটা কোন নীতির জন্য করা হয়। যেমন রক্ষণশীলতা চলতি সম্পদের ক্ষেত্রে, মিলকরণ আয়ের সাথে ব্যয়ের সমন্বয়, ক্রয় মূল্য নীতি হচ্ছে আমাদের কি ঐতিহাসিক মূল্য নীতি বা ক্রয় মূল্য নীতির আরেক নাম হচ্ছে ঐতিহাসিক মূল্য নীতি, এবং সেটা করা হয় স্থায়ী সম্পদের জন্য। তাহলে আমাদের হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালার উপর গুরুত্ব প্রদান দিয়ে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্নগুলো সলভ করতে হবে এমসিকিউ এর জন্য। 5-এ আসো, অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না। তাহলে সবকিছু অপরিবর্তিত থাকলে তাহলে চলতি অনুপাতে প্রভাব ফেলে কে, চলতি সম্পদ এবং চলতি দায়। কে প্রভাব ফেলে, চলতি সম্পদ এবং চলতি দায়, এবং কি চলতি দায়। তাহলে এই দুইটা যেখানে কম বা বৃদ্ধি হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে, সেটাই হচ্ছে প্রভাব ফেলবে। আমাদের বলেছে প্রভাব ফেলবে না, তাহলে দেখি প্রভাব ফেলবে না কি কি। দেখো দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে চলতি দায় পরিশোধ, তাহলে চলতি দায়ের উপর প্রভাব আছে, তাহলে এটা ফেলবে না, উত্তর হচ্ছে না। ওকে, তাহলে এ হচ্ছে বাদ। বিবিধ পাওনাদারকে প্রদান, তাহলে এই যে পাওনাদারের মাধ্যমে কি হচ্ছে, আমার চলতি দায় হ্রাস পাচ্ছে, তাহলে এটার উপরও প্রভাব আছে, তার মানে উত্তর হচ্ছে না। নগদে স্থায়ী সম্পত্তি বিক্রয়, তাহলে নগদ থাকলে আমার চলতি সম্পদ রয়েছে, তাহলে এইটার উপরও প্রভাব রয়েছে। ব্যবসায়িক মজুত পণ্য নগদে বিক্রয়, তাহলে মজুত পণ্য সম্পদ, নগদ ও সম্পদ, একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এ প্লাস হচ্ছে এ মাইনাস হচ্ছে, তাহলে এটার কোনো প্রভাব নেই, এটার কোনো প্রভাব নেই চলতি অনুপাতে। কোন অনুপাতে, চলতি অনুপাতে। কিন্তু তারল্য অনুপাত বললে কিন্তু আবার প্রভাব ছিল, কারণ তারল্য অনুপাতে মজুত পণ্য আসে না, তারল্য অনুপাতে মজুত পণ্য আসে না। তাহলে এখানে চলতি অনুপাতের কারণে অ্যান্সার হচ্ছে ডি, আমাদের অ্যান্সার কি ডি। তাহলে এটা আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে এসেছে। আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রত্যেক বছর প্রশ্ন হচ্ছে, প্রত্যেক বছর প্রশ্ন হচ্ছে। এরপরে 6-এ যাব আমরা, একটি কোম্পানির আয় বিবরণীতে কর পূর্ববর্তী মুনাফার পরিমাণ 7 লক্ষ টাকা। দেখো অনেক বড় প্রশ্ন, এই টাইপের বড় প্রশ্ন যখন আসে তখন মনে করবা এই টাইপের প্রশ্ন দেখে কখনোই ভয় পাওয়া যাবে না, বরং এই টাইপের প্রশ্নগুলো খুবই সহজ হয়। তোমাকে একটু বুঝতে হবে কি চেয়েছে এবং কোন আইটেমগুলো বাদ দিতে হবে। এই ধরনের বড় তথ্যের প্রশ্ন দেখলেই কখনোই ভয় পাওয়া যাবে না, বরং বুঝতে হবে এখানে অতিরিক্ত তথ্য আছে যেগুলো তোমাকে বাদ দিতে হবে, যেগুলো তেমন কোনো কিছুই কাজে লাগবে না। দেখো পূর্ববর্তী মুনাফার পরিমাণ হচ্ছে 7 লক্ষ টাকা, তাহলে এটা হচ্ছে কর পূর্ববর্তী 7 লক্ষ টাকা। আয়কর, আয়কর 2,10,000, তাহলে আয়কর আমাদেরকে বাদ দিতে হবে কর পরবর্তী বের করতে গেলে। আমরা এখনো প্রশ্ন পড়ি নাই, বাট বুঝতে পারতেছি। কোম্পানি যদি তার অগ্রাধিকার শেয়ারের উপর 50,000 টাকা লভ্যাংশ ঘোষণা করে, তাহলে আমাদেরকে যদি সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বের করতে হয়, তাহলে এই লভ্যাংশ আমাদেরকে বাদ দিতে হবে। এখন দেখো ডিবেঞ্চারের উপর 3 লক্ষ টাকা সুদ প্রদান করেছে, তাহলে ডিবেঞ্চারের উপর সুদ প্রদান করুক, ঋণপত্রের উপর সুদ প্রদান করুক, ঋণের সুদ প্রদান করুক, এটা কখনোই আমাদেরকে মুনাফা থেকে বাদ দিতে হবে না। মুনাফা থেকে কখনোই ঋণের সুদ বা ডিবেঞ্চারের সুদ, ঋণের সুদ বাদ যায় না, কারণ এর বাদ যাবে না, বাদ দেওয়া যাবে না। এর কারণ কি,
ঋণের সুদ আমি নিট মুনাফা বের করার সময়, এই মুনাফা বের করার সময় ঋণের সুদ ইতিমধ্যে বাদ দিয়েছি, আবারও বাদ দিতে গেলে আমার দুইবার বাদ হয়ে যাচ্ছে। তাহলে ঋণের সুদ আমি কিন্তু বাদ দিয়ে, ওই যে পরিচালন ব্যয়ের মধ্যে ঋণের সুদ, অবচয়, এগুলো কিন্তু বাদ দিয়েছো, তাহলে এগুলো আবারও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন দেখো এই যে ডিবেঞ্চারে 3 লক্ষ সুদ, তাহলে এটা আসবে না। যদি কোম্পানিটির সারা বছর ধরে 1 লক্ষ সাধারণ শেয়ার, 10%, 10,000 অগ্রাধিকার শেয়ার, 15% 20,000 ডিবেঞ্চার বিলিকৃত থাকে, তবে কোম্পানির শেয়ার প্রতি আয় কত? তাহলে আমাদের এই ডিবেঞ্চারের কোনো কাজ নেই। এই যে ডিবেঞ্চার, এটার কোনো কি নেই, কাজ নেই। তাহলে ডিবেঞ্চারের কোনো কাজ নেই। অগ্রাধিকারের ক্ষেত্রে আমরা দেখেছি এই 50,000 টাকার কাজ আছে, আমাদেরকে বাদ দিতে হবে। এবং এইখানে যা যা বলেছে এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, শুধুমাত্র 1 লক্ষ সাধারণ শেয়ার ছাড়া। এই যে 1 লক্ষ সাধারণ শেয়ার যেটা রয়েছে, এটা আমাদের কাজে লাগবে শেয়ার প্রতি আয় বা ইপিএস, আর্নিং পার শেয়ার। এই ইপিএস মানে কি, শেয়ার প্রতি আয়, এইটা বের করার জন্য। ওকে, এখন দেখো আমাদের যে কর পূর্ববর্তী মুনাফা ছিল কত, 7 লক্ষ, 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা। এর থেকে আমাকে কি বাদ দিতে হবে, 2,10,000 হচ্ছে করের জন্য বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে, করের জন্য 2,10,000। এবং এই যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ, এটা কিন্তু নিট মুনাফা থেকে দেওয়া হয়। এটা নিট মুনাফা বের করার পর বা কর পরবর্তী নিট মুনাফা থেকে দেওয়া হয়। তাহলে এইটাও আমাদেরকে বাদ দিতে হবে, এটাও আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে এই সবগুলো বাদ দেওয়ার পর, এবং ঋণপত্রের সুদ কিন্তু আমরা আগেই বাদ দিয়েছি, এই 7 লক্ষ বাদ দেওয়ার পর এসেছে। তাহলে ঋণপত্র নিয়ে আমাদের কোনো কাজ নেই। তাহলে এই তিনটা বাদ দেওয়ার পর আমরা পাচ্ছি হচ্ছে 7 লক্ষ থেকে 2,10,000 যদি আমরা বাদ দিই, 7 থেকে 2 বাদ দাও 5, তাহলে 4,90,000, 4,90,000 থেকে যদি 50 বাদ দাও 4,40,000 টাকা, 4,40,000 টাকা। তাহলে এইটা হচ্ছে সাধারণ শেয়ার মালিকদের জন্য। এটা কাদের জন্য, সাধারণ শেয়ার মালিকদের জন্য, সাধারণ শেয়ার মালিকদের জন্য মুনাফা, সাধারণ শেয়ার মালিকদের জন্য মুনাফা। ওকে, সাধারণ শেয়ার মালিকদের জন্য মুনাফার পরিমাণ। তাহলে সাধারণ শেয়ার মালিকদের জন্য মুনাফার পরিমাণ কত, 4,40,000 টাকা। তাহলে প্রত্যেকটা যদি বের করতে চাই বা প্রত্যেকটা শেয়ারের বিপরীতে যদি এই আয়টা বের করতে চাই, তাহলে আমার শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে ইপিএস, এই শেয়ার প্রতি আয়ের ইংরেজি কি, আর্নিং পার শেয়ার বা ইপিএস। তাহলে ইপিএস ইকুয়াল টু আমাদের এই যে সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য যতটুকু মুনাফা আমরা পেয়েছি সেটা দিয়ে সাধারণ শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে 4,40,000, 4,40,000 ডিভাইডেড বাই 1 লক্ষ সাধারণ শেয়ার আছে, কত আছে, 1 লক্ষ সাধারণ শেয়ার আছে, কত আছে, 1 লক্ষ সাধারণ শেয়ার আছে। তাহলে ভাগ করো, দেখো 1 2 3 4, 1 2 3 4। তাহলে এইটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 4.4 আসতেছে, কত আসতেছে, 4.4 বা 4.40, 4.40 টাকা। তাহলে শেয়ার প্রতি আয় হচ্ছে 4.40 টাকা, অর্থাৎ এ হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি, এ। তাহলে এইটা আমাদের কোথা থেকে আসছে, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। ওকে, এরপরে দেখো সাথে আসো, নিচের কোন বর্ণনা স্থায়ী সম্পদের সঠিক ব্যাখ্যা প্রদান করে। তাহলে আমাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদ থেকে প্রশ্ন এসেছে। স্থায়ী সম্পদ ক্রয় করা হয় ব্যবসা করার জন্য। স্থায়ী সম্পদ হচ্ছে ব্যবসা করার জন্য ক্রয়কৃত ব্যয়বহুল দ্রব্য বা পণ্য। আমরা কখনো স্থায়ী সম্পদকে বলতে পারি না, কারণ এটা হচ্ছে স্থায়ী বা ফিক্সড অ্যাসেট, এবং এইটা দীর্ঘমেয়াদের জন্য কেনা হয় এবং আমাদেরকে পণ্য উৎপাদনে বা দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয়। স্থায়ী সম্পদ হচ্ছে এমন দ্রব্য যার, এই যে দ্রব্য বা পণ্য বলা যাবে না, যার ভবিষ্যতে কোনো প্রকার আর্থিক মূল্য থাকে না। আর্থিক মূল্য থাকে বা না থাকে সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমাদের ভগ্নাবশেষ মূল্য থাকে, স্ক্র্যাপ ভ্যালু থাকে। তাহলে আর্থিক মূল্য থাকে, এটা কিন্তু আমরা বলতে পারি কিছুটা আর্থিক মূল্য থাকে। স্থায়ী সম্পদের আয়ুষ্কাল দীর্ঘ হয়, এই কথাটা যেমন সঠিক। ভবিষ্যতে যার আর্থিক মূল্য থাকে, আর্থিক মূল্য অবশ্যই থাকে, যা বিশেষ করে পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না। তাহলে দেখো এই যে যতগুলো ডেফিনেশন আছে সবগুলো, যে এখানে বলছে ক্রয় করা হয় ব্যবসা করার জন্য, ব্যবসার জন্য আমরা কি ক্রয় করি, পণ্য ক্রয় করি। কি করি, পণ্য ক্রয় করি। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এই যে দ্রব্য বা ব্যয়বহুল দ্রব্য এগুলোর কোনোটাই না, অ্যান্সার হচ্ছে সবচেয়ে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। তাহলে ডি হচ্ছে আমাদের স্থায়ী সম্পদের যে ডেফিনেশন সেটার সাথে মিলে যায়। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এই প্রশ্নের অ্যান্সার হবে ডি। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। এরপরে 8-এ যাব, রূপান্তর ব্যয় বলতে বোঝায় এই প্রশ্নটা সম্ভবত 2024-25 শিক্ষাবর্ষের 4 নম্বর এমসিকিউ ছিল হয়তো। তাহলে এই যে রূপান্তর ব্যয় বলতে কি বোঝায়, প্রত্যক্ষ কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তরের জন্য যে ব্যয়। তাহলে কাঁচামালের ব্যয় আসবে না, আসবে কি প্রত্যক্ষ শ্রম বা মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচ বা কারখানা উপরিব্যয়। পরোক্ষ খরচের যোগফলকে আমরা একসাথে কারখানা উপরিব্যয় বলতে পারি। তাহলে সকল প্রকার প্রত্যক্ষ এবং পরোক্ষ খরচ বা সকল প্রকার প্রত্যক্ষ খরচ কাঁচামাল বাদে এবং কারখানা উপরিব্যয়, এইটাকে আমরা বলতে পারি। তাহলে প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় আছে, এখানে হবে না। দেখো প্রত্যক্ষ শ্রমের ব্যয় এটা যাবে, এবং কারখানার সকল উপরিব্যয়ের সমষ্টিগত ব্যয়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। অ্যান্সার হচ্ছে আমাদের কি, সি। আমরা যদি 9-এ আসি,
4 বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স 5,50,000 টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার আয়ুষ্কাল 10 বছর এবং আয়ু শেষে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য রয়েছে 50,000 টাকা। সরঞ্জামের ক্ষেত্রে দেখো সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করা হয়, অর্থাৎ প্রত্যেক বছর অবচয় সমান। বর্তমানে যদি এই সরঞ্জামটি 3 লক্ষ টাকায় বিক্রয় করা হয়, তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কি হবে? তাহলে এই লাভ বা ক্ষতি বের করতে গেলে আমাদের বই মূল্য লাগবে। বই মূল্যর চেয়ে যদি বেশি দামে বিক্রি করি তাহলে লাভ হয়েছে, বই মূল্যর চেয়ে যদি কম দামে বিক্রি করি তাহলে আমাদের ক্ষতি হয়েছে। তাহলে আমাদের কি লাগবে? বই মূল্য লাগবে। এখন বই মূল্য বা বুক ভ্যালু সূত্র কি? এই বই মূল্য বা বুক ভ্যালু সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। কি বলো? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়। এখন এখানে কত বছর আছে? 4 বছর। তাহলে আমাদেরকে 4 বছরের পুঞ্জীভূত অবচয় বের করতে হবে। এখন দেখো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 5,50,000, 5,50,000, কিন্তু এই পুঞ্জীভূত অবচয় নাই। তাহলে আমাদেরকে বার্ষিক অবচয় বের করে 4 বছরের পুঞ্জীভূত অবচয় বের করতে হবে। যেহেতু সরলরৈখিক পদ্ধতি, তাহলে আমরা 1 বছরের অবচয় বা বার্ষিক অবচয় বের করতে পারি। বার্ষিক অবচয় ইকুয়াল টু আমাদের কি সূত্র কি বলো? বার্ষিক অবচয় হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এখানে দেখো ক্রয় মূল্য আছে 5,50,000 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমরা দিলাম 5,50,000 মাইনাস ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 50,000 ডিভাইডেড বাই আয়ুষ্কাল হচ্ছে আমাদের 10 বছর। তাহলে দেখো 5,50,000 থেকে যদি 50 বাদ দিই তাহলে 5 লক্ষ টাকা, এবং সেখান থেকে যদি 10 বছর বা আয়ুষ্কাল দিয়ে ভাগ করি তাহলে 50,000 হচ্ছে আমার বার্ষিক অবচয়। 50,000 কি আমার বার্ষিক অবচয়। তাহলে 4 বছরের পুঞ্জীভূত অবচয় কত? তাহলে পুঞ্জীভূত অবচয় ইকুয়াল টু 4 বছরের পুঞ্জীভূত অবচয় বের করতে গেলে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। পুঞ্জীভূত অবচয় যেহেতু 4 বছরের, তাহলে 50,000 গুণ 4, 50,000 গুণ কত? 4, তাহলে 2 লক্ষ টাকা হচ্ছে আমার পুঞ্জীভূত অবচয়। 2 লক্ষ টাকা কি আমার পুঞ্জীভূত অবচয়। তাহলে আমরা পুঞ্জীভূত অবচয় পেয়ে গিয়েছি 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। এখন এই যে ক্রয় মূল্য থেকে 2 লক্ষ টাকা যদি বাদ দিই তাহলে আমাদের বই মূল্য কত আসতেছে? 3,50,000 টাকা। 3,50,000 টাকা হচ্ছে আমার বই মূল্য। 3,50,000 কি আমার এই বই মূল্যের পরিমাণ। তাহলে বই মূল্যের পরিমাণ কত আসলো? 3,50,000 টাকা। দেখো এখন আমি বেশি দামে বিক্রি করলে আমার লাভ হয়েছে, কম দামে বিক্রি করলে আমার ক্ষতি হয়েছে। তাহলে দেখো আমার 3 লক্ষ টাকায় বিক্রি করছি। কত টাকায় বিক্রি করছি? 3 লক্ষ টাকায়। কিন্তু আমার বই মূল্য বা প্রকৃত বুক ভ্যালু আছে 3,50,000। তাহলে আমার 50,000 টাকা ক্ষতি হয়েছে। তাহলে বই মূল্যের চেয়ে কম দামে বিক্রি করছি, কম দামে বিক্রয় হয়েছে, কম দামে বিক্রয় হয়েছে। তাহলে আমার ক্ষতি হয়েছে কত? 50,000 ক্ষতি। 50,000 কি হয়েছে? ক্ষতি হয়েছে। 50,000 হচ্ছে আমার ক্ষতি হয়েছে। তাহলে অপশন এতেই আমাদের অ্যান্সার রয়েছে 50,000 টাকা ক্ষতি হয়েছে এটা বিক্রয়ের ফলে। যদি 4 লক্ষ টাকায় বিক্রি করতাম তাহলে 50,000 লাভ হইতো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে লাভ বা ক্ষতি, এই যে আমাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদ থেকে এই প্রশ্নটা এসেছে, অবচয়ের অধ্যায় যেটা তুমি বলো। তো এই অবচয়ের অধ্যায় দেখে আমাদেরকে এরকম লাভ বা ক্ষতিও হতে পারে, লাভও হতে পারে, আমাদেরকে এই ফর্মুলায় যেতে হবে এবং লাভ ক্ষতি নির্ণয়ের বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। 10-এ যদি যাই, চৈতি লিমিটেড ভুলক্রমে বকেয়া সেবা আয়ের সমন্বয় সাধন করেনি। বকেয়া সেবা আয়ের সমন্বয় সাধন করেনি। তাহলে এই যে বকেয়া সেবা আয়, তাহলে এটা সমন্বয় জাবেদা থেকে এসেছে। এর ফলে আর্থিক বিবরণীতে এর ফলাফল কি হবে? তাহলে বকেয়া সেবা আয় যদি সমন্বয় না করা হয়, এই প্রশ্নটাও কিন্তু আমাদের 2024-25 শিক্ষাবর্ষে রিপিট হয়েছে। অনুপার্জিত সেবায়ের সমন্বয় না করার ফলে কি হয়েছে? এখানে বকেয়া আয় দিয়েছে। তাহলে আমরা বকেয়া বা অনুপার্জিত আয় বা এই যে আয়ের সমন্বয়, ব্যয়ের সমন্বয়, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিব সমন্বয় দাখিলার ক্ষেত্রে। তাহলে প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যানালাইসিস করতেছি কি হতে পারে আমাদের সম্ভাব্য প্রশ্ন। তাহলে বকেয়া সেবা আয়ের সমন্বয়, বকেয়া সেবায়ের সমন্বয় করলে কি হবে? বকেয়া সেবায়ের সমন্বয় করলে কি হবে এটা আমরা যদি একটু দেখি, তাহলে বকেয়া সেবায়ের সমন্বয় যদি করি তাহলে একটা জিনিস, তুমি হচ্ছে আয় হয়েছিল যেটা হচ্ছে বকেয়া ছিল, যেটা তুমি পাও নাই, এখন যদি এটা সমন্বয় করি, এটা যদি সমন্বয় করি তাহলে কি হবে দেখো। তাহলে এইটার ফলে আমাদের কি হবে? নগদান বা ব্যাংক বৃদ্ধি পাবে। ব্যাংক বা নগদান হিসাব ডেবিট হবে। ব্যাংক বা নগদান হিসাব ডেবিট হওয়ার কথা। নগদান হিসাব ডেবিট, ডেবিট অর্থাৎ এ প্লাস হওয়ার কথা, এ প্লাস হওয়ার কথা। পাশাপাশি আমাদের বকেয়া সেবা আয়, বকেয়া সেবা আয়, বকেয়া সেবা আয় ক্রেডিট, বকেয়া সেবা আয় ক্রেডিট। তাহলে এটার ফলে আমাদের এ মাইনাস হওয়ার কথা। এখন দেখো এই যে বকেয়া সেবায় সমন্বয় সাধন করিনি, তাহলে এখানে আমাদের কি সম্পদের হ্রাস বৃদ্ধি, সম্পদের হ্রাস বৃদ্ধি অর্থাৎ নগদ টাকার হ্রাস বৃদ্ধির একটা সম্পর্ক রয়েছে। তাহলে আমরা যেহেতু সমন্বয় করিনি, এই কাজটা আমরা করি নাই, তাহলে না করলে আমার কি হবে? সম্পদ কম দেখানো হবে, নগদ টাকা কম দেখানো হবে। তাহলে আমাদের এইটা সমন্বয় না করার ফলে কি হয়েছে? সম্পত্তি কম দেখানো হবে, সম্পত্তি কম দেখানো হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো, যদি জনাব লিমনের ব্যবসায়ে প্রারম্ভিক মূলধনের পরিমাণ 70,000 টাকা এবং সমাপনী মূলধনের পরিমাণ 1,30,000 টাকা, নিট ক্ষতির পরিমাণ 40,000 টাকা এবং উত্তোলনের পরিমাণ 50,000 টাকা হয়, তাহলে
বছরব্যাপী তিনি ব্যবসায় কত টাকা অতিরিক্ত মূলধন এনেছেন। তাহলে এইটা আমাদের একতরফা দাখিলা পদ্ধতির একটা অঙ্ক, এবং একতরফা দাখিলা পদ্ধতিতে নেট ক্ষতি বা নেট লাভের একটা সূত্র আছে, সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস অতিরিক্ত মূলধন। তাহলে আমরা যদি সেই সূত্রটাই লিখি, এখানে নিট ক্ষতি বলেছে, তাহলে আমরা লিখতে পারি নিট ক্ষতি ইকুয়াল টু সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস কি প্রারম্ভিক মূলধন মাইনাস অতিরিক্ত মূলধন মাইনাস কি অতিরিক্ত মূলধন। এখন এই প্রশ্নে অতিরিক্ত মূলধন চেয়েছে, তাহলে কোশ্চেন মার্ক হচ্ছে আমাদের শেষেরটা। নিট ক্ষতি কত দেওয়া আছে দেখো, নিট ক্ষতি দেওয়া আছে 40,000 টাকা। কত দেওয়া আছে? 40,000। তাহলে যেহেতু নিট ক্ষতি আমরা মাইনাসে লিখবো, মাইনাসে আমি 3টা অঙ্ক বা 3টা শূন্য বাদ দিয়ে লিখতেছি, তাহলে -40। সমাপনী মূলধন কত দেওয়া আছে দেখো, সমাপনী মূলধন 1,30,000, আমি 130 দিচ্ছি, 130 যোগ উত্তোলনের পরিমাণ দেখো 50,000 দেওয়া আছে, আমি 50 দিচ্ছি, মাইনাস প্রারম্ভিক মূলধন কত আছে দেখো, প্রারম্ভিক মূলধন হচ্ছে দেখো কোথায় দেওয়া আছে, প্রারম্ভিক মূলধন 70,000 দেওয়া আছে, তাহলে আমি -70,000 দিলাম, এবং শেষেরটা হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। এখন এই যে মাইনাস, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, যেটা হচ্ছে আমাদের অতিরিক্ত মূলধন, মাইনাসে রয়েছে কোশ্চেন মার্কটা, তাহলে এইটাকে আমরা এই পাশে নিয়ে এসে প্লাস করলাম, এবং বাকি অংশগুলো এখানে 130 যোগ 50, তাহলে কত হয় 180 থেকে যদি তুমি 70 বাদ দাও তাহলে 110, এবং এই যে এই মাইনাসটা আমাদের এই পাশে যে কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে +40। তাহলে আমাদের অতিরিক্ত মূলধনের পরিমাণ হচ্ছে 1,50,000 টাকা। অতিরিক্ত মূলধনের পরিমাণ কি 1,50,000 টাকা, যেটা অপশন এতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে 1,50,000 টাকা আমাদের অ্যান্সার, 1,50,000 টাকা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 150 হয়েছিল, আমি 3টা শূন্য শেষে অ্যাড করেছি আমি সহজে ক্যালকুলেশন করার জন্য। তোমরাও এই কৌশল ব্যবহার করে দ্রুত সলভ করতে পারো। তাহলে একতরফা দাখিলা থেকে আমাদের যেমন লাভ বা ক্ষতি বের করতে আসতে পারে, অতিরিক্ত মূলধন বের করতে আসতে পারে, প্রারম্ভিক মূলধন বের করতে আসতে পারে, উত্তোলন বের করতে আসতে পারে, সমাপনী মূলধন বের করতে আসতে পারে, যে কোনোটাই আসতে পারে। এই সবগুলো আমাদেরকে শিখতে হবে একই ফর্মুলা দিয়ে। ওকে, এরপরে দেখো 12তে আসি। কালান্তিক মজুত পদ্ধতিতে একটি পণ্য বিক্রয়কারী কোম্পানির ক্ষতিগানের নিচের কোন হিসাব থাকে না। তাহলে কালান্তিক অর্থাৎ বছর শেষে যখন আমরা মজুদ গণনা করে সমাপনী মজুদের মূল্যায়ন করি, সেটাকে বলি কালান্তিক পদ্ধতি। আর অবিরত পদ্ধতিতে বা পারপেচুয়াল পদ্ধতিতে প্রত্যেকবার ক্রয় বিক্রয়ের সাথে সাথে মজুদ পণ্যের হিসাব করা হয়, এবং সাথে সাথে আরও একটা হিসাব আসে, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে কালান্তিক পদ্ধতিতে আমাদের 2টা হিসাব থাকে না। কয়টা হিসাব থাকে না? 2টা। একটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, আর একটা হচ্ছে মজুদ পণ্য, আর একটা কি মজুদ পণ্য। তাহলে এই 2টা মজুদ পণ্য, এই 2টা হিসাব থাকে না কোন পদ্ধতিতে? কালান্তিক পদ্ধতিতে। তাহলে এইখানে দেখো বিক্রিত পণ্যের ব্যয় আছে, তাহলে থাকবে না হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, অথবা কি থাকবে না? মজুদ পণ্য। এই 2টা যে কোনোটাই কিন্তু আমাদের অ্যান্সার হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, 12টা এমসিকিউ আমরা 2023-24 শিক্ষাবর্ষের সলভ করলাম। কোন কোন জায়গা থেকে এসেছে তোমাদের সেইটাও আমি বলেছি। দেখো এখানে আমি আবারও এক নজরে দেখার জন্য তোমাদেরকে প্রত্যেকটা টপিক কয়টা করে এসেছে, কোন জায়গা থেকে কত নম্বর প্রশ্ন, সবই কিন্তু দিয়ে দিলাম। তোমরা জাস্ট আরেকবার তোমরা সলভ করার সময় নিজেরা বিশ্লেষণ করবে, এই টপিকগুলোর উপর কিভাবে গুরুত্ব দিতে হবে ক্লাসটা দেখবা এমসিকিউ এর। এখন আমরা চলে যাব আমাদের লিখিত কোন জায়গা থেকে এসেছে, কিভাবে এসেছে দেখি। তো প্রথম যে লিখিত 23-24 শিক্ষাবর্ষে, সেটি হচ্ছে একটি কোম্পানির একটি নির্দিষ্ট হিসাব বছরে নেট বিক্রয় হচ্ছে 1,75,000 টাকা, নেট আয় 95,000 টাকা, মোট সম্পত্তির প্রারম্ভিক ও সমাপনী জের দেওয়া আছে, কোম্পানির সম্পত্তি আবর্তন অনুপাত কত। তাহলে সম্পত্তি আবর্তনের সূত্র কি? সম্পত্তি আবর্তনের সূত্র হচ্ছে সম্পত্তি আবর্তন অনুপাত। তাহলে তোমাদেরকে লিখতে হবে সম্পত্তি আবর্তন অনুপাত ইকুয়াল টু কি? তোমাদের সূত্র লেখার জায়গা তোমরা পাবা না, এক লাইন থাকে, সরাসরি ম্যাথ বসিয়ে অ্যামাউন্টগুলো বসিয়ে ক্যালকুলেশন করে উত্তরটা লিখে দিবা। ওকে, তাহলে সম্পত্তি আবর্তনের সূত্র হচ্ছে উপরে আমাদের নিট বিক্রয় যায়, উপরে কি যায়? নিট বিক্রয়। এখানে দেখো নিট বিক্রয় হচ্ছে 1,75,000, তাহলে 1,75,000 দিলাম উপরে, 1,75,000, এবং আমাদের গড় সম্পদ বসে নিচে। এখন দেখো এখানে গড় সম্পদ কি? গড় সম্পদ হচ্ছে প্রারম্ভিক এবং সমাপনীর যোগফল। গড় সম্পদ কি? প্রারম্ভিক এবং সমাপনীর যোগফল হচ্ছে গড় সম্পদ। তাহলে এখানে প্রারম্ভিক এবং সমাপনী কত আছে দেখো, প্রারম্ভিক আছে 3 লাখ, সমাপনী আছে 4 লাখ। তাহলে দুইটার যোগফল কত হয়? দুইটার যোগফল হচ্ছে আমাদের গড় সম্পদ হচ্ছে এই দুইটার যোগফল ভাগ 2, ভাগ কি 2। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে আমাদের 7 লক্ষ। কত হয়? 7 লক্ষ ডিভাইডেড বাই 2, তাহলে 3.5 লক্ষ টাকা হচ্ছে আমাদের গড় সম্পদ। 3.5 লক্ষ টাকা কি আমাদের গড় সম্পদ। এটা তোমরা মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলবা। তাহলে আমরা নিচে কি দিব? নিচে দিব হচ্ছে গড় সম্পদ 3,50,000
50,000 টাকা, 3,50,000 টাকা। তাহলে আমাদের অনুপাত কত আসতেছে? সম্পত্তির আবর্তন অনুপাত আসতেছে 0.50 বার, 50 বা গুণ, বার অথবা গুণ যে কোনোটাতে লিখতে পারো। এটাকে ভাগ করলে কত হয়? 1/2, 1/2, 1,75,000 ডাবল হচ্ছে 3,50,000। তাহলে 1/2কে আমরা কি লিখতে পারি? 0.50 অর্থাৎ হাফ। তাহলে 0.5 বার বা গুণ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 আসো রেওয়া মিলে সাপ্লাইজ খরচ দেখানো হচ্ছে 3,500 টাকা বছর শেষে। বছর শেষে যদি 1,500 টাকার অব্যবহৃত সাপ্লাইজ হাতে থাকে তবে সমন্বয় দাখিলা কি হবে? তাহলে আমরা খরচ হিসাবে দেখিয়ে ফেলেছি, কিন্তু বছর শেষে দেখলাম যে আসলে সাপ্লাইজ বা চলতি সম্পদ রয়ে গিয়েছে। তাহলে আমাদের ওই খরচটাকে ক্রেডিট করতে হবে এবং সাপ্লাইজ নামক সম্পদকে ডেবিট করতে হবে। তাহলে আমাদের এটার সমন্বয় জাবেদা থেকে এসেছে। আমরা সমন্বয় জাবেদা যদি করি তাহলে সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ হিসাব ডেবিট, সাপ্লাইজ হিসাব ডেবিট কত টাকা? 1,500 টাকা। কত টাকা? 1,500 টাকা। এবং আমাদের ক্রেডিট করতে হবে সাপ্লাইজ খরচ। কি ক্রেডিট করতে হবে? সাপ্লাইজ খরচ হিসাব, সাপ্লাইজ খরচ হিসাব ক্রেডিট কত টাকা? 1,500 টাকা, 1,500 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের সমন্বয় দাখিলা। তাহলে সমন্বয় জাবেদা থেকে এমসিকিউ রিটেন দুই জায়গায় কিন্তু প্রশ্ন আসতেছে। তাহলে সমন্বয় জাবেদার উপর খুবই গুরুত্ব দিতে হবে। এরপর দেখো ধারে ক্রয়কৃত 10,000 টাকা যন্ত্রপাতি ভুলবশত বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। এইটার সংশোধনী জাবেদা কি হবে? তাহলে ধারে ক্রয়কৃত যন্ত্রপাতি যদি আমরা ক্রেডিট করি, ভুলবশত যদি বিক্রয় হিসাবে ক্রেডিট করি, তাহলে আমাদের কি হয়? দেখো আমাদের কি করতে হবে? যেহেতু আমরা ক্রেডিট করে ফেলছি বিক্রয় হিসাব এখানে আসার কথাই ছিল না। এইটাকে যদি হ্রাস করতে হয় তাহলে আমাদেরকে বিক্রয় ডেবিট করতে হবে। তাহলে বিক্রয় হিসাব ডেবিট কি করতে হবে? বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট। এবং যেহেতু আমাদের ধারে পণ্য বা যন্ত্রপাতি ক্রয়ের ফলে আমাদের কি আসে? প্রদেয় হিসাব আসে, সেটা তো আমরা দেখাই নাই। তাহলে সেটাকে আমাদের কি করতে হবে? প্রদেয় হিসাবকে ক্রেডিট করে দেখাতে হবে। প্রদেয় হিসাব ক্রেডিট। এবং কত টাকা? 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা, 10,000 টাকা। ওকে, তাহলে 3 গেল আমাদের। এটা ছিল আমাদের একটা সংশোধনী জাবেদা। তাহলে সংশোধনী জাবেদা থেকে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। 4 যাই। কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ একক 1,000 একক, সমাপনী মজুদ একক 800 একক, বিক্রয় একক হচ্ছে 6,200 একক। যদি উৎপাদন ব্যয় 30,000 টাকা হয় তবে উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য কত? তাহলে একক প্রতি মূল্য, একক প্রতি উৎপাদন ব্যয় আমাদেরকে বের করতে বলেছে। একক প্রতি উৎপাদন ব্যয়। তাহলে একক প্রতি উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে আমাদের উৎপাদন ব্যয় দিতে হবে উপরে হচ্ছে 30,000, আর কত একক আমরা উৎপাদন করছি সেটা দিয়ে ভাগ করতে হবে। এখন উৎপাদন এককটা তোমাদেরকে মনে মনে ক্যালকুলেশন করতে হবে। আমি নিচে করে দেখাচ্ছি উৎপাদন একক কি, কত একক উৎপাদন করছো। উৎপাদন একক দেখো, প্রারম্ভিক মজুদ 1,000 একক ছিল, সমাপনী মজুদ 800 একক ছিল, বিক্রয় ছিল 6,200 একক। তাহলে তুমি বিক্রয় করতে গেলে এই 6,200 সাথে সমাপনী মজুদ যোগ করবা এবং 1,000 হচ্ছে বাদ দিবা, তাহলে তুমি উৎপাদন একক পাবা। তাহলে বিক্রয়ের সাথে যদি আমরা সমাপনী যোগ করি এবং প্রারম্ভিক বাদ দিই তাহলে আমরা কি পাই? উৎপাদন একক পাই। তাহলে বিক্রয় কত আছে? 6,200। এটার সাথে কি যোগ করতে হবে? সমাপনী যোগ এবং প্রারম্ভিক বাদ দিলে তুমি কি পাবা? উৎপাদন একক পাবা। তাহলে 6,200 সাথে আমাদের সমাপনী যোগ, কারণ সমাপনীটা আমরা বাদ দিতাম, এবং বিয়োগ করবো আমরা প্রারম্ভিক মজুদ, সেটা হচ্ছে আমাদের 1,000। তাহলে দেখো 6,200 যোগ 800 তাহলে হচ্ছে আমাদের 7,000। 7,000 থেকে 1,000 বাদ দিলে আমাদের উৎপাদন একক আসতেছে 6,000 একক। কত একক? 6,000 একক। তাহলে এইটা তোমাকে মনে মনে ক্যালকুলেশন করতে হবে, খুবই সহজ ক্যালকুলেশন। এবং একক প্রতি উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে উপরে আমাদের উৎপাদন ব্যয়, নিচে হচ্ছে উৎপাদন একক, এবং আমরা উৎপাদন একক কিন্তু বের করে ফেলছি 6,000 একক। তাহলে এটা দিয়ে আমরা ভাগ করব 6,000 একক। তাহলে 3টা শূন্য কাটো, 6 দিয়ে যদি কাটো 5, তাহলে 5 টাকা। 5 টাকা হচ্ছে একক প্রতি উৎপাদন ব্যয়। তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় কত? 5 টাকা। তাহলে উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য হচ্ছে 5 টাকা। উৎপাদিত পণ্যের একক প্রতি উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে 5 টাকা। এরপরে 5-এ যাই। হিসাব বিজ্ঞানের কোন ধারণা বা নীতি অনুযায়ী স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয়? তাহলে অবচয় ধার্যের কথা বলছে। যদি বলতে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ হয় তাহলে ক্রয় মূল্য নীতি। তাহলে কোন নীতি? ক্রয় মূল্য। এখানে কিন্তু বলছে অবচয় ধার্য করা হয়। তাহলে অবচয় ধার্য করা হয় প্রত্যেক বছর একটা নির্দিষ্ট প্রসেস ফলো করে, এবং যেহেতু আমরা ধরে নিই যে কোম্পানি একটা অনির্দিষ্টকাল বা অসীম কালের জন্য চলতে থাকবে, তাহলে এইটাকে বলা যায় চলমান প্রতিষ্ঠান ধারণা। এবং সেই অনুযায়ী আমরা কি আয়ুষ্কাল অনুযায়ী ভাগ করে দিই, অবচয়কে কি করি? ভাগ করে দিই। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। কোন নীতি অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা। তাহলে এটা আসছে আমাদের নীতিমালা থেকে, চলমান প্রতিষ্ঠান
ধারণা অনুযায়ী স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয়। 6 যায় একটি কোম্পানির যথাক্রমে পণ্যের একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, তিনটা জিনিস দেওয়া হচ্ছে। যদি বিক্রয় 50,000 টাকা হয় তবে নিরাপত্তা প্রান্ত কত? তাহলে নিরাপত্তা প্রান্তের একটা সূত্র আছে, যেটা হচ্ছে আমাদের বিক্রয় একক। বিক্রয় থেকে যদি আমরা সমচ্ছেদ বাদ দিই। এখন তোমাদের সূত্র লেখার দরকার নেই, তোমরা জাস্ট বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ দিবা। তাহলে এখানে দেখো বিক্রয় কত আছে, বলো। বিক্রয় আছে 50,000 টাকা। তোমাদের সূত্র দেখানোর জায়গা থাকবে না পরীক্ষার খাতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিইউনিটে এক লাইন লেখার জায়গা পাওয়া যায়। তো তোমাদের এই সূত্র দেখার দরকার নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য সূত্র লিখেছি। তাহলে বিক্রয় হচ্ছে 50,000, সমচ্ছেদ বিন্দু আমরা জানি না, তাহলে সমচ্ছেদ বিন্দু তোমাদেরকে বের করতে হবে। তাহলে সমচ্ছেদ বিন্দু মনে মনে ক্যালকুলেশন করতে হবে, আমি এখানে করে দেখাচ্ছি। সমচ্ছেদ বিন্দু ইকুয়াল টু কি হবে, আমাদের স্থায়ী ব্যয় কত আছে দেখো, স্থায়ী ব্যয় আছে হচ্ছে 7,000 টাকা। কত আছে? 7,000 হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়। একক প্রতি বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য আমরা নিচে হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিব। তাহলে বিক্রয় মূল্য আমাদের 100 আছে। কত আছে? 100 মাইনাস আমাদের পরিবর্তনশীল ব্যয় আছে দেখো 50 টাকা, সেটা বাদ দিব এবং একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করব। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য কত? একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু টাকা পেয়ে যাব। তাহলে দেখো 7,000কে তোমরা যদি এই যে 7,000কে যদি 50 দিয়ে ভাগ করো এবং 100 দিয়ে গুণ করো, তাহলে কি হচ্ছে, এখানে 50 দিয়ে 2 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে 7,000 গুণ 2 অর্থাৎ 14,000 হচ্ছে তোমাদের সমচ্ছেদ বিন্দু টাকা কত? 14,000 টাকা। তাহলে বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ দিলে আমরা নিরাপত্তা প্রান্ত পাই। তাহলে সমচ্ছেদ বিন্দু হচ্ছে আমাদের 14,000 টাকা। এত বড় করে কিন্তু তোমরা খাতায় জায়গা পাবা না, এক লাইনে করতে হবে। তুমি জাস্ট 50,000 লিখবা, মাইনাস 14,000 লিখবা, ইকুয়াল টু যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 36,000 টাকা। সর্বোচ্চ একটা লাইন লেখার জায়গা পাবা। তাহলে 36,000 হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত হচ্ছে 36,000 টাকা। সাথে যাব আমরা অবলোপন কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়। তাহলে আমরা দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের মধ্যে পড়েছি। স্থায়ী সম্পদের যে ব্যয় সেটাকে আমরা বলি, স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা অবচয় বলি। অস্পর্শনীয় সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা অবলোপন বলি এবং প্রাকৃতিক সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা নিঃশেষকরণ বলি, যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা বা খনি থেকে যে কোনো কিছু। তাহলে তোমাদের এই যে অবলোপন আসছে, অবলোপন অস্পর্শনীয় সম্পদ থেকে আসে। স্থায়ী সম্পদ থেকে আসে কি, স্থায়ী বা দৃশ্যমান সম্পদ থেকে আমরা অবচয় করি এবং প্রাকৃতিক সম্পদ থেকে প্রশ্ন আসতে পারে যেটাকে আমরা নিঃশেষকরণ বলি। তাহলে নিঃশেষকরণ আসতে পারে, অবচয় আসতে পারে, বা স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে অবচয় বলে দৃশ্যমানের ক্ষেত্রে। এইটা আসছে অদৃশ্যমান থেকে। তাহলে অদৃশ্যমানকে আমরা কি বলবো? অবলোপন বলবো। তাহলে অবলোপন কোন সম্পদের উপর করা হয়? অদৃশ্যমান সম্পদের উপর। অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদ, এভাবে বলতে পারো, অস্পর্শনীয় সম্পত্তির উপর। অস্পর্শনীয় সম্পত্তির উপর ওকে ধার্য করা হয়। তাহলে এটা ছিল আমাদের 7। 8-এ আসো, একটি প্রতিষ্ঠান নগদ 80,000 টাকা দিয়ে ভূমি ক্রয় করলো। ভূ সম্পত্তির দালালের কমিশন 5,000 টাকা। নতুন দালান নির্মাণের জন্য পুরাতন দালান ভেঙে ফেলার জন্য খরচ হলো 7,000 টাকা। ক্রয় মূল্য নীতি অনুযায়ী ভূমির মূল্য কত লিপিবদ্ধ হবে? তাহলে ক্রয় মূল্য নীতি আমাদেরকে বলে, স্থায়ী সম্পদ লিপিবদ্ধতে আমরা ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্য নীতি ব্যবহার করি এবং এই ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্য নীতি আমাদেরকে বলে ওই স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করার পূর্ব পর্যন্ত যাবতীয় ব্যয় হচ্ছে ওই সম্পদের ক্রয় মূল্য আকারে লিপিবদ্ধ হবে। তাহলে এটা ব্যবহার উপযোগী করার জন্য আমি যেমন কিনতে হয়েছে, এই দালালের কমিশন দিতে হয়েছে এবং কি করতে হয়েছে, এই যে অন্য যে পুরাতন বিল্ডিং ছিল সেটা ভেঙে ফেলতে হয়েছে। তাহলে এই তিনটার যোগফলই হবে আমাদের ভূমির মূল্য। তাহলে ভূমির মূল্য ইকুয়াল টু কত? ভূমির মূল্য ইকুয়াল টু কি? ভূমির মূল্য ইকুয়াল টু 80,000 যোগ কত টাকা? 5,000 যোগ হচ্ছে 7,000, যোগ হচ্ছে কি 7,000। ওকে, তো এরপর দেখো 80,000 যোগ 5,000 যোগ 7,000, তাহলে আমাদের কত হয়? 92,000 টাকা। কত টাকা? 92,000 টাকা। তাহলে 92,000 টাকা আমাদের ভূমির ক্রয় মূল্য হবে। ভূমির মূল্য বাবদ কত দেখাতে হবে? 92,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 2023-24 শিক্ষাবর্ষের প্রশ্ন বিশ্লেষণ। আশা করি এমসিকিউ এবং সিকিউ কিভাবে প্রশ্ন বিশ্লেষণ করবা তোমরা বুঝতে সক্ষম হয়েছো। তোমাদেরকে এভাবেই প্রশ্ন বিশ্লেষণ করতে হবে। প্রত্যেকটা টপিক অ্যানালাইসিসের পাশাপাশি কোন কোন জায়গা থেকে সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেটা তোমাকে নিজের যাচাই করে দেখতে হবে, এই পদ্ধতিতে যেভাবে আমরা করাচ্ছি। তো এই সব কিছুর সমন্বয়ে তোমাদের প্রস্তুতি হোক 100-এ 100। আমাদের সাথে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও কোনো ক্লাসে দেখা হবে। তার পূর্বে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সি ইউনিটের যে এক্সেলেন্ট অনলাইন কোর্স আছে, এই কোর্সের আউটলাইনটা তোমরা যদি দেখো, প্রত্যেকটা সাবজেক্টের, শুধুমাত্র হিসাব বিজ্ঞান নয়, বাংলা ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমাদের আউটলাইনে কিন্তু এইরকম প্রশ্ন বিশ্লেষণ থাকবে, এরকম প্রত্যেকটা ক্লাস টপিক বিশ্লেষণ করে করে আমরা বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রস্তুতি নিব এবং তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি ইনশাল্লাহ নিশ্চিত করব আমাদের লাইভ ক্লাস, জুম ভিত্তিক লাইভ ক্লাস, যেখানে তোমাদের প্রশ্ন করার, অফলাইনের মতো কথা বলে প্রশ্ন করার সুযোগ থাকবে এবং সর্বোচ্চ প্রস্তুতি হবে, সর্বোচ্চ এক্সাম হবে 200-র বেশি এবং সর্বোচ্চ বা বারবার রিভিশনের মাধ্যমে তোমার প্র্যাকটিস হবে সর্বোচ্চ পর্যায়ে। তো তোমাদেরকে আমাদের সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সের ক্লাসে দেখার অপেক্ষায়। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, পড়াশোনা করো, আমাদের সাথে সর্বোচ্চ প্রস্তুতি নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।